আমায় ডেকো না, ফেরানো যাবে না, সারাদিন ডাকলেও ফিরে আসবো না। আঙ্কেলের দোকানে চা খেয়ে বিল না দিয়ে এই গান গাইতে গাইতে কলেজের সামনে আসলাম। দেখি তো কয়টা বাজে। ও মা, আমার ফোন বন্ধ। মনে পড়েছে, কাল সারাদিন ফোন বন্ধ করে রাখছিলাম, কারণ কালকে আমার জন্মদিন ছিল। আপনারা ভাবছেন জন্মদিনের সাথে ফোন বন্ধ রাখার কারণ কি? শালার বন্ধুরা জন্মদিনের খাওয়া চাইতো সারাদিন কল দিয়ে, তাই ফোন বন্ধ রাখছি। এতক্ষণ তো মনেই ছিল না আমার পরিচয় দেওয়ার। আমি আসি। এই গল্পের নায়কের নাম কেউ আবার লেখকের নাম ভাইবেন না। এবার স্নাতক সেকেন্ড ইয়ারে পড়ি। পরিবারে আমি, আমার আম্মু আর আব্বু। বাকি সব কিছু গল্পে জানতে পারবেন। কলেজে ঢুকে তাড়াতাড়ি সোজা আমার ক্লাসে। দেখলাম জসিম স্যার ক্লাস নিতেছে। আজকে ক্লাসে একটা বান্দরকে দেখতে পাইতেছি। কি বলেন স্যার, আমাদের ক্লাসে বান্দর? স্যার এখনই আমি চিড়িয়াখানায় কল দিতেছি, ওরা এসে নিয়ে যাবে। জানি স্যার আমাকেই বান্দর বলছে। এই ফাজিল, তোর বাপের সাথে খালি একবার দেখা পাই, তারপর বুঝবি। জসিম স্যার আমার আব্বুর বন্ধু, তাই হুমকি দিল। মনে মনে স্যারের গোষ্ঠী উদ্ধার করলাম। আজকে কতদিন পরে ক্লাস করতে আসলাম, কিসের কি আদর আপ্যায়ন করবে সেটা না করে আব্বুর হুমকি দেখায়। কোনো রকম ক্লাসটা করে মাঠে বসে আছি। শালার একটাও বন্ধু আসেনি। দেখি কল দিয়ে। হ্যালো, আপনি কি সাগর সাহেব বলছেন? ওই শালা হয়নি, তোর ফোন কাল সারাদিন অফ আসছিল কেন? খাওয়া দাওয়ার ভয়ে, তাই তো? তুই খালি কলেজে আয়, একদিন দেখে নিব তোকে। ঠিক আছে, দেখে নিস। ওরে আর বলা যাবে না আমি কলেজে আছি, নইলে 1 সেকেন্ডে আইসা আমার পকেট খালি করব। যাই বাড়ির দিকে। যেই সামনে পা বাড়াইছি, দেখি তিশা ওর বান্ধবীদের সাথে বসে আছে। ওই তিশা, আই লাভ ইউ। প্রতিদিন তো 2টা করে দাও, আজকে একটা দিলে কেন? তুই জীবনও মানুষ হবি না। রাগে কটমট করতে করতে উঠে চলে গেল। কিছুই বুঝলেন না তো? তিশা হলো আমার চাচাতো বোন। আমরা একই বাসায় থাকি, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি। চাচার একটাই মাত্র মেয়ে তিশা। আমার চাইতে 1 ক্লাস সিনিয়র, স্নাতক 3rd ইয়ারে পড়ে। সেই ক্লাস 9 থেকে ওকে প্রতিদিন আই লাভ ইউ বলতাম। তার সাথে সাথে 2টা করে চর ফ্রি পেতাম ওর কাছ থেকে। তিশার সাথে ইয়ার্কি করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। যাই হোক, এখন বাড়িতে যাই। বাড়িতে আসার পথে চায়ের বিল দিয়ে আসলাম। বাড়িতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেল। ঘুম থেকে উঠে তিশার রুমে গেলাম। দেখলাম তিশা পড়তেছে। এত পড়া লাগবে না তো তোমাকে? আমাকে দেখো না, একদম পড়াশোনা করি না, কিন্তু আমাকে দেখেছো কখনো ফেল করতে? তুই যেভাবে পাশ করিস ওইভাবে আমার পাশ না হয়ে ফেল হলেই ভালো। আজকাল মানুষকে ভালো পরামর্শ দিতে নাই। একদিন পড়তে পড়তে মাথা নষ্ট হবে, তখন বুঝবে। আমার মাথা নষ্ট হয় হোক, তুই এই রুমে কেন? আমি কি এমনি এমনি আসবো নাকি তোমার রুমে? বড় আম্মু তোকে একটা কথা বলতে পাঠালো আমাকে। কথাটা বলে বিদায় হ তাড়াতাড়ি। আই লাভ ইউ তিশা। পিছনে ঘুরে এক দৌড়, তখনই ধপাস করে পড়ে গেলাম। তিশা টেবিল থেকে উঠে আমার কাছে আসবে, তার আগে উঠে আমি দৌড় দিয়ে নিচে আসলাম। তিশাও নিচে আসলো। কি রে আশিক, হাঁপাচ্ছিস কেন? বড় আম্মু আর বলো না, দোতলায় একটা পেতনিকে দেখে দিছি দৌড়। কি বলিস, আজকালকার দিনে ওসব দেখা যায় নাকি? ধুর। বড় আম্মু পেতনিটা দেখতে একদম এইরকম লাগে। তিশার দিকে দেখিয়ে দিয়ে সোজা আমি বড় আম্মুর পিছনে লুকালাম। আম্মু তুমি সরে যাও, আমাকে পেতনি বলে আর সারাটা দিন আমাকে জ্বালায়, এমনকি কলেজে গেলেও। পিছন দিক থেকে কে যেন আমার কান টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখি আম্মু আমার কান ধরেছে। তিশামা, কি করছে এই বান্দরটা? আমাকে পেতনি বলেছে, আবার আমার পড়া ডিস্টার্ব করেছে। কিরে, তুই কখনো ভালো হবি না, খালি আমার মেয়েটাকে জ্বালাস। আম্মু, আমি তোমার নিজের ছেলে নাকি তিশা তোমার নিজের মেয়ে? আমার তো সন্দেহ আছে এটা নিয়ে। কোনো রকম কানটা ছাড়িয়ে বাড়ির বাইরে চলে এলাম। ওইদিকে আম্মু আর বড় আম্মু দুইজনই হাসতেছে। তিশা ওদের হাসা দেখে আরো রেগে ওর রুমে গেল। আমি সন্ধ্যাটা বাইরে আড্ডা দিয়ে 8টায় আসলাম। চুপি চুপি বাড়িতে ঢুকে সোজা আমার রুমের দিকে দৌড় দিব, তার আগেই আব্বুর ডাক। এইদিকে আয় আশিক। আব্বু, কেন ডাকলে? লেখাপড়া বাদ দিয়ে খালি ঘুরে বেড়ানো তোর, এখন এখানে খেতে বস। আমার সেইভাবে ভেজা বিড়ালের মতো হওয়ার অবস্থা,
তিশা দেখে বিটি বিটি হাসছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গেলাম। বসে বসে ভাবতেছি তিশাকে সিরিয়াসলি বোঝাতে হবে আমি ওকে ভালোবেসে ফেলেছি, নইলে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে। দেরি না করে তিশার রুমে চলে গেলাম। দরজায় দাঁড়িয়ে, আসবো ভিতরে? আমার রুমে আসতে কবে থেকে অনুমতি নিতে শুরু করলি? তিশা, আজকে আমি একটা সিরিয়াস কথা বলতে আসছি। থাপ্পড় খাইতে আবার মন চায় নাকি? দেখো, আমি সিরিয়াস হয়ে মন থেকে বলছি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমার সাথে এখন কোনো মজা করতেছি না। দেখ আশিক, আমি তোর চাচাতো বোন হই, আর তাছাড়া আমি তোর বড়। বুঝতে পেরেছে, আমি সিরিয়াসলি বলছি। তুমি চাচাতো বোন, নিজের তো আর না। আর তুমি আমার 1 ক্লাস সিনিয়র, কিন্তু বয়স তো প্রায় একই। এটা কখনোই সম্ভব না। তুই চলে যা এখান থেকে এক্ষুনি। প্লিজ তিশা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোকে যেতে বলেছি কিন্তু। আমি ওইখান থেকে চলে আসলাম আমার রুমে। বসে বসে ভাবছি হয়তো রেগে আছে আমার উপর, তাই বলছে। সকালে উঠতে উঠতে দেরি হইল। কলেজের 2টা ক্লাস হয়ে গেছে, তাই রুমে বসে গান শুনছিলাম। তখন সাগর কল দিল। আশিক কোথায় তুই? কেন রে? তিশা আপু প্রেম করে, আমাদের আগে বলিসনি কেন রে? আমরা তো জানতাম না। কি উল্টাপাল্টা কথা বলিস তিশা? প্রেম তো দূরের কথা, কোনো ছেলে বন্ধু নাই তার। তুই বললেই আমি বিশ্বাস করবো নাকি? এই তো কলেজ মাঠে এক সিনিয়র ভাই তিশাকে কলেজ মাঠে প্রপোজ করলো, আর আপুর সাথে সাথে রাজি হয়ে গেল। সাগরকে আর কথা বলতে না দিয়ে আমি তাড়াতাড়ি কলেজ মাঠে গেলাম। দেখলাম সত্যি তিশা একটা ছেলের সাথে হেসে হেসে হাত ধরে হাঁটতেছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সোজা গিয়ে ছেলেটার হাত তিশার হাত থেকে সরিয়ে নাক বরাবর একটা ঘুষি দিলাম। তারপর আরো কয়েকটা মারলাম। হঠাৎ তিশা ছেলেটার সামনে দাঁড়ালো, ঠাস ঠাস করে 2টা চড় আমাকে মারলো। পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে। তুই আমার চাচাতো ভাই, তুই তোর মতো থাকবি। আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে বলছি তোকে? এতদিন অনেক সহ্য করেছি, নেক্সট টাইম তোকে আমার আশেপাশে যেন না দেখি। বখাটে ছেলে কোথাকার। তিশা ছেলেটাকে নিয়ে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তিশা আমাকে থাপ্পড় দিয়েছে পুরো কলেজের সামনে। এতদিন যে থাপ্পড় দিত সেটা 2-1 জনের সামনে। বড় কথা, তিশা আমাকে এতটা ঘৃণা করে আগে জানতাম না। সাগর আমার কাছে এসে আমাকে সাইডে নিয়ে গেল। আমার যেন এখনো বিশ্বাসই হইতেছে না তিশা এটা করলো। তিশা বলেছে ওর আশেপাশে না যাইতে। আর যাব না। সাগরকে বলে আমি বাসায় চলে আসলাম, শুয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে তিশা বাড়িতে এসে একলাই ভাবতে লাগলো, আজকে আমি কি করলাম আশিকের সাথে? এটা কি ঠিক হলো আমার? আবার ভাবে ওকে তো আমি প্রায় চড় দেই, কিছুই তো মনে করে না। আজকে 5 দিন হলো আমি তিশার সাথে দেখা বা কথা বলি নাই। তিশা যখন কলেজ যেত তখন আমি বাড়িতে থাকতাম। তিশা আসার আগে আমি আবার বাড়ির বাইরে চলে যেতাম। এখন সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হয় না আমার। আজকে 4-5 দিন থেকে আশিককে কোথাও দেখছি না। সারাক্ষণ আমাকে বিরক্ত করতো, এখন একদম করে না। তারপর আমাকে খুঁজতে আমার রুমের দিকে আসছে তিশা। এদিকে আমি কারো আসা শব্দ শুনে আইডিয়া করলাম তিশা হতে পারে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা লাগাই দিলাম। তিশা আমার রুমে না পেয়ে আমার আম্মুর কাছে যায়। ছোট আম্মু, আশিককে দেখি না কয়দিন থেকে, কোথাও গেছে নাকি? কই না তো তিশা, তবে আগের মতো নেই কেন জানি। ও, আজকে আম্মু আর আব্বু নাকি কার যেন বিয়ে খেতে যাবে। আমাকেও বলল যেতে। আমি বলে দিয়েছি যাব না, মন মেজাজ ভালো নেই তাই। পরে আম্মু আর আব্বু গাড়িতে করে বিয়ে খেতে গেল। ঘন্টাখানিক পর বড় আব্বু কল দিল। আশিক বাবা, আর কিছু বলার আগে কান্না করে দিল। বড় আব্বু, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তোর আব্বু আর আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, কেউ আর বেঁচে নেই। তুই তাড়াতাড়ি হসপিটাল আয়। না, এটা হতে পারে না। কাঁদতে কাঁদতে দৌড়ালাম। চোখের সামনে শুধু আম্মু আব্বুর স্মৃতি ভাসছে। আমার এই পৃথিবীতে আব্বু আম্মু ছাড়া কি আছে আর? এটা কখনোই হতে পারে না। চোখ যেন আজকে কোনো কথাই শুনছে না, শুধু পানি বের হইতেছে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে চলে আসলাম। দেখি বড় আব্বু একটা চেয়ারে বসে কাঁদতেছে। বড় আব্বু, আমার আম্মু আব্বু কোথায় বলো আমাকে? বড় আব্বু হাত দিয়ে ইশারায় পাশের একটা রুম দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি পাশের রুমে গেলাম। দেখলাম সাদা কাপড় দিয়ে ঢাকা 2টা বেডে 2জন। তখনই এই রুমে বড় আম্মু আর তিশাও চলে আসলো। আমি কাপড় সরিয়ে দেখি আব্বু আর আম্মু ঘুমিয়ে আছে। আব্বু আম্মু, তোমরা ঘুমিয়ে আছো কেন? তোমরা তো কার যেন বিয়েতে যাবে, সেখানে না যে শুয়ে আছো কেন? আমি যাব না বলেছি দেখে তোমরাও যাওনি বুঝি? ঠিক আছে, আমিও যাব, উঠো এখন। এই তোমরা উঠছো না কেন? কথা বলো। আব্বু আম্মুর মুখে স্পর্শ করে। বড় আম্মু, দেখো আব্বু আম্মু উঠছে না, আমার উপর রাগ করে আছে। যাইনি তাদের সাথে, তাই তুমি একটু বলো না, রাগ করে যেন না থাকে। আর আমার খুব কষ্ট হইতেছে, সবাই আমার পাগলামি দেখে কান্না করতেছে।
বাবা, সত্যিটা মেনে নিতে হবে, তোমার আব্বু আর আম্মু বেঁচে নেই। না, আমাকে ছেড়ে তারা যেতে পারে না, তোমরা ভুল বলতেছো। সেদিনের পর থেকে আমার জীবনের হাসি আনন্দ সব বন্ধ হয়ে গেছে। সারাদিন একটা আমার রুমে বসে থাকতাম। আমি কোনোভাবে আম্মু আব্বুকে ভুলতে পারতেছিলাম না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তিশা আমার কাছাকাছি ছিল সব সময়। এই সময়টাই আব্বু আমার মৃত্যুর কারণে সব মান অভিমান ভুলে গেছি। একদিন তিশা এসে আমাকে বলছে, আশিক, আজকে তোকে একটা কথা বলবো, কথাটা কি রাখবি? কাজটা করলে আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো। কি কাজ বলো, চেষ্টা করব। তোকে তো আব্বু আম্মু বিশ্বাস করে ও ভালোবাসে। আমি তো একজনের সাথে রিলেশন করি, তুই জানিস। এখন যদি তুই আব্বু আম্মুকে রাজি করাইতি, তাহলে আমাদের বিয়েটা হইতো। ঠিক আছে, বলবো আমি তোদের কথা। আমি ভেবেছিলাম তিশা আমাকে কিছুটা হলেও পছন্দ করে, কারণ যেভাবে তিশা আমার পাশে থেকেছে, এই কয়দিন কেয়ার করতো সব সময়। ধন্যবাদ। আমার গালটা একটু টেনে দিয়ে গেল। আব্বু আম্মু মারা যাওয়ার পর এই শহরটা আমার দম বন্ধ হয়ে আসছিল। শুধু তিশার জন্য এখানে ছিলাম। এখন তিশাও যে অন্য কারো, আমি থেকে কি করব এই শহরে? সিদ্ধান্ত নিলাম চলে যাব এইখান থেকে। যদি না যাই তাহলে তিশাকে অন্য কারোর সাথে দেখলে আমার কষ্ট আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে। রাতে আমি বড় আব্বু ও বড় আম্মুর রুমে গেলাম। তোমাদের একটা কথা বলতে আসলাম। বলো আশিক, কি বলবে? তিশা এখন অনেক বড় হয়েছে, হয়তো তোমরা তার বিয়ের কথা ভাবতেছো। তুমি হঠাৎ এইসব কথা বলছো কেন? বলছি এই কারণে, তিশা একজনকে ভালোবাসে। হয়তো বেশ কিছুদিন থেকে তাদের রিলেশন। তোমাদের যে তিশা এই কথা বলবে সেই সাহস হইতেছিল না, তাই আমাকে বলতে বলল। আমি আশা করব তিশার সুখের কথা চিন্তা করে তার পছন্দকে গুরুত্ব দিবে তোমরা। চোখের কোণে পানি নিয়ে তাদের রুমে চলে আসলাম। আমার রুমে এসে আমার প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিলাম। আজকে রাতেই চলে যাব এই শহর থেকে। কোথায় যাব জানি না, তবে এতটুকু বলতে পারি, সেখানে তো ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে দেখবো না। বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আসার আগে একটা চিঠি লিখে আসলাম তিশার জন্যে। এদিকে বড় আম্মু ও আব্বু তিশার রুমে যায়। তিশা, আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি কাকে ভালোবাসো, তার কথা আমাকে বলতে আশিককে বলেছিলে? এই কথা আশিক তোমাকে বলেছে? একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে রাখি, তোমার আর আশিকের বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক হয়ে আছে। দুঃখের বিষয়, আমার ছোট ভাইটা তার ছেলের বিয়ে দেখে যেতে পারলো না। অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসার কথা ভুলেও মুখে আনবে না। সত্যি বলছো তুমি আব্বু? আমাদের বিয়ে আগে থেকে ঠিক করা? আমি তো আশিককেই ভালোবাসি, শুধু ওকে জেলাস ফিল করাতে তোমাকে অন্য ছেলের কথা বলতে বলেছি। ছেলেটা কষ্ট পেয়েছে রে। আমাদের সাথে যখন কথা বলতেছিল তখন দেখেছি ওর চোখে পানি। কালকে ওকে সরি বলে দিব। নেক্সট বিকেলে এদিকে আমি বাড়ি থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে যাইতেছি। আর ভাবতেছি কোথায় যাব, কার কাছে যাব, কি করব। টার্মিনালে দাঁড়াতেই কিছুক্ষণ পর একটা বাস আসলো। রাত তখন বাজে 1টা। আমি ভাবছি এত রাতে বাস পাওয়া যাবে না। তাড়াতাড়ি করে টিকিট কেটে উঠে পড়লাম। এই বাস কোথায় যাবে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। জিজ্ঞেস করে কি হবে, আমার তো নির্দিষ্ট জায়গায় যাওয়ার নেই। টিকিট অনুযায়ী আমি বসে পড়লাম। বাস চলছে তার আপন গতিতে। দেখলাম আমার পাশের সিটটা ফাঁকা। আমি বসেছি জানালার পাশে। কিছুক্ষণ পরে পিছন থেকে একটা মেয়ে বলল, এই যে আপনি যেখানে বসেছেন ওইটা আমার সিট, আপনি আপনারটাই বসুন। দেখতে সুন্দর, হালকা আলোতে কিছুটা বোঝা যাইতেছে। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম আর তাকে যেতে দিলাম বসতে। আমি মেয়েটার পাশের সিটে বসে পড়লাম। বসে ভাবতে থাকলাম আমার জীবনটা কি ছিল আর এখন কি। আব্বু আম্মু চলে যাওয়ার পরে আমার এই অবস্থা, ছিলাম একটা দুষ্টু ও দুরন্ত ছেলে। সারাদিন বাড়ি কলেজ এলাকা মাথায় তুলে রাখতাম। আজকে আমি হয়ে গেছি চুপচাপ। এসব ভাবছি, কন্ট্রাক্টর এসে টিকিট চেক করার জন্য ডাকলেন। এই যে ভাই, আপনার টিকিটটা দেন দেখি। আমাকে উদ্দেশ্য করে আমি কিছু না বলে টিকিট এগিয়ে দিলাম। ভাই, আপনার সিটটা ওইটা, আপনি এনে বসেন কেন? কন্ট্রাক্টরের কথা মেয়েটা শুনে তার টিকিট ভালো করে দেখে। ভাই, আসলে আমি তাড়াহুড়ায় টিকিটটা দেখতে ফুল হইছে, ওনার সিটে আমি বসছি আর উনি আমারটাই। আমাকে উদ্দেশ্য করে তারপর কন্ট্রাক্টর চলে গেল। তাড়াহুড়ায় আমি খেয়াল করিনি, ভালো করে সরি। আমি কিছু না বলে চুপচাপ বসে আছি। ছেলেটাকে দেখা তো যায় হ্যান্ডসাম, সুন্দর, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ কেন যে এমন করে কে জানে। একটু চুপ থাকলে আমার জন্য ভালো হয়। আপনি কথা বলতে পারেন, তাহলে আপনার সিটে আমি বসলাম, আপনি আমাকে কিছু বললেন না কেন? কথা বলতে ভালো লাগতেছিল না তাই। আর কোনো কথা না বলে আমি বসে রইলাম।
সকালে বাস থামলো। আশেপাশে সাইনবোর্ডে তাকিয়ে দেখলাম, তাতে বুঝলাম এটা ঢাকা শহর। আমি আমার ব্যাগ নিয়ে নেমে আসলাম বাস থেকে। মেয়েটি আগেই নেমে গেছে বাস থেকে। এই শহরে থাকবো কি করে? না আছে কাজের ব্যবস্থা আমার, না আছে টাকা পয়সা। তখনই মনে পড়লো আব্বু থাকতে তিনি আমাকে হাত খরচের জন্য প্রায় টাকা দিত আমার বিকাশ নম্বরে, কিন্তু আমি প্রয়োজন না থাকায় কখনো বের করা হয়নি সেই টাকা। তারপর বিকাশ চেক করে দেখলাম 27,000 টাকা আছে। আব্বুর টাকা আজকে কাজে লাগছে। আশেপাশে খোঁজ নিয়ে একটা কলেজে ছাত্রাবাসে থাকার ব্যবস্থা করলাম। এদিকে সকালে তিশা আমাকে খুঁজতে আমার রুমে গেলে দেখে আমি নাই। আম্মু, আশিক কোথায়? তিশার আম্মুর কাছে যেতে যেতে, আশিক তো সারাদিন ঘরেই থাকে, দেখ হয়তো বাথরুমে গেছে। তিশা আবার ঘুরে আমার রুমে যায়, দেখে আমি বাথরুমেও নাই। তাই আবার বের হবে, তখনই টেবিলের উপর একটা কাগজে দেখতে পাই। তিশা এগিয়ে গিয়ে কাগজটা হাতে নিয়ে পড়তে থাকে। তিশা, হয়তো তুমি আমার এই চিঠিটা পড়তেছো। তোমাকে সেই ক্লাস 9 থেকে ভালোবেসেছি। কিভাবে আর কি কারণে ভালোবেসেছি আমি নিজেও জানি না। ফাইজলামি দুষ্টামি করতে করতে তোমাকে অনেকবার বোঝাইছি যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি বোঝনি সেটা। যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু তুমি বোঝনি সেটা। আমার ভালো থাকার মূল মন্ত্র ছিল আব্বু আম্মু আর তুমি। আব্বু আম্মু তো আমাকে একা ছেড়ে চলে গেল, তুইও এখন অন্যের হয়েছো। বিশ্বাস করো, আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে, তাই চলে যাইতেছি এই শহর ছেড়ে। কখনো দেখা হবে কিনা জানি না, দোয়া করি আল্লাহ তোমাকে যেন সুখে রাখে। তিশা চিঠিটা পড়ে কান্না করতে থাকলো। তিশার আম্মু আসলো রুমে। তখন তিশা আম্মুকে চিঠিটা দিয়ে কান্না করতে থাকলো। তিশার আম্মু কাগজ পড়ে তিনিও কান্না করতেছে। আম্মু, আমার জন্য আশিক আজকে চলে গেল আমাকে ছেড়ে। আমার ওকে এইভাবে বলাটা ভুল হয়েছে। এখন আমি কোথায় পাবো তাকে? কান্না করিস না, আমরা ঠিক পেয়ে যাব আশা করি। থাকার মতো একটা জায়গা হলো, কিন্তু আমাকে কিছু একটা করতে হবে। বসে বসে খাওয়া যাবে না। যে টাকা আছে তাতে 2-1 মাস খাইতে পারবো, তার আগে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আজকে 3 দিন ঘুরলাম শহরটা, কিন্তু কোথাও কাজের জায়গা পেলাম না। হতাশ হয়ে রুমে বসে আছি, তখন এক বড় ভাই আসলো, ছাত্রাবাসে থাকে। কি ব্যাপার, তোকে চিন্তিত মনে হইতেছে? ভাই আসলে তেমন কিছু না, শুধু ভাবছি এখানে একটা কাজের ব্যবস্থা করব কিভাবে, এটাই। তোমার নাম যেন কি? ভাই আমার নাম আশিক। তো তুমি কোনো কলেজে ভর্তি হওনি? না ভাই, এখানে নতুন আমি, আর আমার লেখাপড়া করার মতো টাকা পয়সা হবে না। একটা কাজের ব্যবস্থা করে চেষ্টা করব পড়াতে। পার্ট টাইম জব করবে আমার এক পরিচিত লোকের ফ্যাক্টরিতে, তাহলে কলেজে পড়তে পারবে। ভাই কাজের ব্যবস্থা করে দিলে তো খুবই ভালো হয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই ভাই। ধন্যবাদ দিতে হবে না, তুমি কলেজে ভর্তি হলেই আমি খুশি হব, বুঝলে? ঠিক আছে ভাই। পরের দিন ভাই ওই ফ্যাক্টরিতে নিয়ে গেল। আমার কাজের সময় 2টা থেকে রাত 10টা পর্যন্ত, বেতন 8,000 টাকা। ইনশাল্লাহ এতে আমার দিন চলে যাবে। পরের দিন আমি কলেজে গিয়ে ভর্তি হলাম। বিকেলে কাজে গেলাম, আসলাম 10টায়। এভাবে কাজ আর কলেজ করতে করতে আমার জীবনে 2টা বছর কেটে গেল। সারাদিন কলেজ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও রাত হলে ঠিকই তিশা আর আব্বু আম্মুর কথা মনে পড়ে। তাদের কথা ভেবে প্রায় প্রতি রাতেই কেঁদে বালিশ ভিজাই। কিছুদিন আগে আমার স্নাতক পড়া শেষ হইল, রেজাল্ট হয়েছে, তাতে মোটামুটি ভালো রেজাল্ট করেছি। এখন আমাকে একটা জব করতে হবে, নতুন একটা বাড়ি ভাড়া নিতে হবে। আজকে কাজে গেলাম। আঙ্কেল, আমার কালকে আসতে একটু দেরি হবে। কেন বাবা, কোনো সমস্যা? আসলে তেমন কিছু না, কাল একটা চাকরির ইন্টারভিউ আছে তাই। ও ঠিক আছে। 2 দিন আগে একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করছিলাম, সেটারই ইন্টারভিউ কাল। পরের দিন সকালে আমি রেডি হয়ে ঠিকানা মতো হাজির হইলাম। অনেক পরীক্ষার্থী বসে আছে, একে একে সবাইকে ডাকলো, আমাকেও ডাকলো। ইন্টারভিউ ভালোই দিলাম, কিন্তু মনে হয় না আমাকে নিবে, কারণ এখন টাকা ছাড়া বা মামা খালু ছাড়া চাকরি হয় না। হতাশ হয়ে চলে আসলাম। এভাবে অনেক কয়টা চাকরির ইন্টারভিউ দিলাম, সবগুলোতে একই অবস্থা। কালকে আবার একটা ইন্টারভিউ আছে, বেশ সাদামাটা ভাবেই গেলাম সেখানে। ওয়েটিং রুমে দেখি অনেকেই বলতেছে আমার ইনি আছে উনি আছে, আবার কেউ বলছে আমি এত টাকা দিছি। আমি ভেবে নিলাম এটাও হবে না আমার, তাই সময় নষ্ট না করে চলে আসতে লাগলাম। এই ছেলে কোথায় যাও? আমার মনে হয় না যে এই চাকরিটা হবে, কারণ যেটা বুঝলাম যে 4 জন নেবে সেটা আগে থেকে ঠিক করা। সময় নষ্ট না করে চলে যাইতেছি। তুমি কোথায় কি শুনেছো জানি না, তবে এই অফিসের বস খুবই ভালো মানুষ। তিনি সত্যিকারের মেধা দেখে চাকরি দেন। তুমি যদি মেধায় টিকতে পারো তাহলে তোমার চাকরি হবে। দেখি তাহলে ইন্টারভিউ দিয়ে কি হয়। একে একে সবাই দিল ইন্টারভিউ। 108 নম্বরে আমার সিরিয়াল আসলো। সেই সকাল থেকে বসে আছি, এখন প্রায় দুপুর হয়ে আসছে, প্রচুর খিদা লাগছে। আমি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করলাম, দেখলাম 3 জন লোক বসে আছে আর একটা সিট খালি রয়েছে তাদের মাঝে। তারা আমাকে প্রশ্ন করলো, আমি মোটামুটি উত্তর দিলাম। তারপর একটা স্যার আমাকে বলল, তোমার তো চাকরি হবে না, কারণ তোমার আগে কোনো চাকরির অভিজ্ঞতা নাই। স্যার আমার চাকরিটা খুবই দরকার। এভাবে বললে তো হবে না, তাহলে তো সবাই এভাবে চাকরি নিতে পারতো। আমরা অভিজ্ঞতা ছাড়া নিতে পারবো না।
স্যার প্লিজ, আমার খুবই দরকার। আপনি এখন আসতে পারেন, যান। কি আর করার, তাই টেবিলের উপর থাকা আমার কাগজপাতি নিয়ে ব্যাক হয়ে আসবো। দেখলাম একজন মেয়ে আসলো রুমে, 3জন স্যার মেয়েটাকে সালাম দিল দাঁড়িয়ে। আমি পিছনে না তাকিয়ে বের হইতেছি। আমজাদ সাহেব, ইনি চলে যেতেছে কেন? ইন্টারভিউ দিবে না? ওনাকে ক্যান্সেল করা হয়েছে। ওনার অভিজ্ঞতা নাই আগে জব করার। এই ছেলে দাঁড়াও, এদিকে আসো। জি বলুন। পিছনে ঘুরে দেখলাম তিশা। আজকে কতদিন পরে দেখলাম সে আগের চেহারা, চোখে হালকা করে কাজল দেয়া, বিশেষ করে মুখের মায়াবী ভাবটাও সে আগের মতোই, যার জন্য আমি এই শহরে পাড়ি জমিয়েছি। সেই তার সাথে আবার দেখা হলো। কিন্তু তিশা ঢাকায় কি করে? হতে পারে তার হাজবেন্ড কোনো বড় লোক, তাই এখানে থাকে তার সাথে, আর এটা মনে হয় তাদেরই কোম্পানি। এসব প্রশ্ন মাথায় ঘুরতে থাকলো। আশিক, তুই এখানে এতদিন কোথায় ছিলি বলতো? চমকে উঠে এসব একেবারে বলে ফেলে। ম্যাম, আপনি হয়তো ভুল করতেছেন কোথাও। আপনি যাকে মনে করতেছেন আমি সে না। নর্মাল ভাবেই বললাম। আমার কোথাও ভুল হইতেছে না। তুই কার উপর রাগ করে আসলি আমাদের ছেড়ে বলতো? সরি, বললাম তো আপনি ভুল করতেছেন একটা, বলেই চলে আসলাম। পিছন থেকে তিশা অনেক কয়বার ডাকলো, আমি শুনিনি। আর আমি চলে আসতেছি আর বলছি, তিশা এখানে কেন আসলো? বেশ তো ভালোই ছিলাম আমি। আমজাদ সাহেব, যে ছেলেটা গেল, এখন এর ঠিকানা আছে আপনার কাছে? না ম্যাম, মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে ডাকা হয়েছিল। কিন্তু কেন ম্যাম? এমন কত ছেলে মেয়ে চাকরির জন্য লাইন দিয়ে আছে। আপনাকে যেটা বলেছি ঠিক ততটুকু উত্তর দিবেন, তার চাইতে বেশি না, ওকে? আপনি আশিককে মেল করে জানিয়ে দেন তার চাকরি হয়েছে। ঠিক আছে ম্যাম। আমি ছাত্রাবাসে এসে রেডি হয়ে কাজে আসলাম। কিছুক্ষণ কাজ করার পর আঙ্কেল আসলো। আশিক বাবা, সবাইকে ডাকো তো আমার এখানে। তারপর আমি সবাইকে ডাকলাম। আমাদের এই ফ্যাক্টরিটা যেইখানে আছে এটা নাকি সরকারি জমিতে। গতকাল আমাকে নোটিশ দেওয়া হয়। আমি যখন জমিটা কিনি তখন আমি জানতাম না এটাই সরকারি জমি আছে। এখন বাধ্য হয়ে ফ্যাক্টরি বন্ধ করে জমি ছেড়ে দিতে হবে। আঙ্কেল, তাহলে আমাদের কি হবে? আপনার এখানে কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি। আমি জানি তোমাদের অনেক ক্ষতি হলো, কিন্তু ক্ষতি আমারও কম কিছু হলো না। কিছু করার নাই। চাকরি কতদিনে হবে জানা নাই, আদৌ হবে কিনা তারও ঠিক নাই। এখন আমার চলবে কিভাবে জীবন, এসব ভাবতে ভাবতে ছাত্রাবাসে আসলাম। রাতে শুয়ে আছি কিন্তু চিন্তায় ঘুম আসছে না। ফোনের ডাটা অন করে এফবিতে ঢুকলাম, তখনই একটা মেইল আসলো। আমি মেইলটা চেক করে দেখলাম আজকে যেখানে তিশাকে দেখেছি সেই কোম্পানি থেকে মেইল করে জানালো আমার চাকরি কনফার্ম, আগামীকাল যেতে বলেছে 10টায়। এদিকে আমার যে কাজের উপর সবকিছু চলতো সেখানে কাজ অফ হয়ে গেল। কাজের খুব দরকার, নইলে না খেয়ে থাকতে হবে। এদিকে তিশা যেখানে ওইখানে গেলে আমাদের মানসিক কষ্টটা বেড়ে যাবে। এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম দেরিতে, উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়ে আছি। তখন কল দিল কে যেন। কে বলছেন? আজকে আপনার কাজে জয়েন করার কথা ছিল, আপনি এখনো আসেননি। আপনি দ্রুত চলে আসুন। এতে বুঝে গেলাম কোম্পানি থেকে কল দিয়েছে। অন্য কিছু না ভেবে চলে গেলাম অফিসে। ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে গেল। আমি কাজ করতেছিলাম, তখনই একজন আমার কাছে আসলো। তাকিয়ে দেখলাম একটা মেয়ে, কিন্তু কোথায় যেন দেখেছি মনে পড়ছে না। আমাকে চিনতে পেরেছো? চিনা চিনা লাগছে কিন্তু চিনতে পারিনি। 2 বছর আগে ট্রেনে কথা হয়েছিল আপনার সাথে, মনে আছে? ও হ্যাঁ, এবার মনে পড়েছে। আপনি কি নতুন এখানে জয়েন করেছেন? আজকেই। আপনি? আমিও। এভাবে কিছুক্ষণ কথা বলে কাজ করতেছিলাম। দেখলাম দুপুরে খাবার সময় হয়েছে। ক্যান্টিনে বসে খাইতেছি, তখন ওই মেয়েটি আসলো আমার কাছে। তারপর আমি নামটা জিজ্ঞেস করলাম। নাম নাকি সাথী। একদিন অফিস করে ছাত্রাবাসে আসলাম, একটা চাকরিরত ব্যবস্থা হয়েছে। এখন একটা বাসা ভাড়া নেই। আর কতদিন ছাত্রাবাসে থাকবো? এদিকে তিশা আমাকে দেখার সাথে সাথে আম্মু আব্বুর কাছে চলে যায় গ্রামের বাড়িতে। তিশা মা, হঠাৎ করে কিছু না জানিয়ে চলে আসলে? তোমাকে আর আব্বুকে নিয়ে যেতে এসেছি। তুই কান্না করতেছিস কেন মা? আমি আশিককে খুঁজে পেয়েছি ঢাকায়। কি বলিস? কি বললো আশিক? কেন গিয়েছে এভাবে বলিসনি? ও আমাকে নাচিনার অভিনয় করেছে, তাই তো তোমাকে নিতে আসলাম। তুমি আর আব্বু ওর অভিমানটা ভাঙাতে হবে। এদিকে আমি নতুন একটা বাসা খুঁজতে থাকি। বাসা একটা খুঁজে পাই, কথা বলে বাসাটা ঠিক করলাম থাকার জন্যে। পরের দিন অফিস করে জিনিসপাতি নিয়ে আসলাম নতুন বাসায়। বাইরে একটু ঘুরতে বের হয়েছে, দেখি কেউ বাড়ির ছাদ থেকে আমাকে ডাকছে। আমি ভালো করে তাকিয়ে দেখি সাথী। আমাকে দেখে নিচে নেমে আসলো সাথী। আপনি এখানে? এখানেই বাসা ভাড়া নিয়েছি। আপনি এখানে কেন? আমার বাড়ি তো এখানে, ওই যে ওইটা। কি বলেন? ওইটাই তো আমি ভাড়া নিয়েছি রুম। কালকে বাবা বলল রুম ভাড়া দিয়েছেন, আপনি যে নিছেন সেটা জানা ছিল না। যাক, ভালোই হইল। ভালো হইল কেন? ভালো হইল কারণ একসাথে অফিসে যাতায়াত করা যাবে আপনার সাথে। থাকেন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি।
তাড়াতাড়ি আসবেন, বুঝলেন? এখানে কিন্তু সন্ধ্যায় ভূত বের হয়। কি বলেন ভূত? আমি উল্টা ঘুরে আমার রুমের ওই দিক দিয়ে দৌড় দিতে ধরলাম। আরে যান বাজারে, তাড়াতাড়ি আসলে ধরবে না। সত্যি বলছেন তো নাকি মিথ্যে? সত্যি বলছি। তারপর আমি বাজার গিয়ে রাতের খাবারটা নিয়ে আসলাম। রুম গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই রান্না করার উপায় নেই। রাতে খেয়ে ঘুমাবো, তখনই সাথী আর একটা ছোট মেয়ে সাথীর ভাগ্নি আসে আমার রুমে। এত রাতে এখানে? আপনার খাবার দিতে আসলাম, আম্মু পাঠিয়েছে। এটার কোনো দরকার ছিল না, আমি খাবার নিয়ে এসেছি হোটেল থেকে। আর হোটেলের খাবার খাবেন না, এদিককার হোটেলের খাবার বেশি একটা স্বাস্থ্যসম্মত না। সাথী চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে সাথীর দেয়া খাবারটা খেয়ে অফিসের জন্য রেডি হলাম। তারপর মেইন গেট দিয়ে বের হতে যাব পিছন থেকে। এই যে মিস্টার, কখন থেকে দাঁড়িয়ে আছি আপনার জন্য, আর আপনি আমাকে রেখে চলে যেতেছেন? সরি, আমি খেয়াল করিনি। চলুন, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে নয়তো। অফিসে এসে কাজ করতেছি একভাবে আমার মতো করে, কেউ যে আমার পাশে বসে আছে খেয়ালই করিনি। হঠাৎ মাথা তুলে দেখি তিশা। অনেকটা অপ্রস্তুত হয়ে গেলাম। আপনি এখানে? আমি এই অফিসের বস, তাই আমি এখানে আসতেই পারি। ও সরি ম্যাম। তোর সরি এর গুষ্টি কিলাই, আমাকে ছেড়ে এখানে এসেছিস কেন? ওইখানে কিভাবে থাকতাম? নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখতাম চেয়েছে। এগুলো কথা আপনাকে বলছি কেন? আপনি তো কখনো কাউকে ভালোবাসেননি যে জানবেন। সেদিন তোকে জেলাস ফিল করানোর জন্য বলেছিলাম আমি কলেজের ছেলেটাকে ভালোবাসি। পুরোনো কথা বাদ দেন, ওগুলো আর মনে করতে চাই না। এখন আপনি অফিস সংক্রান্ত কোনো কথা থাকলে বলেন। তিশা কিছু না বলে মন খারাপ করে চলে গেল। এখন আর পুরোনো কথা মনে করিয়ে লাভ কি? তিশার তো বিয়ে হয়ে গেছে, হয়তো ঢাকায় থাকে তার স্বামী। দেখলাম চোখের কোণে একটু পানি গড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি সেটা মুছে নিয়ে কাজে বসে পড়লাম। লাঞ্চ টাইমে সাথী আসলো, আমাকে নিয়ে ক্যান্টিনে গেল। সাথী আর আমি খাইতেছি, দেখলাম তিশা পাশের টেবিলে বসে আমাদের একসাথে দেখে রাগে গজগজ করতেছে। সাথী, এখানে কি তোমরা ঘুরতে আসছো নাকি? না তো ম্যাম, অফিসে আসছি। ইনি কে হয় তোমার? কলিগ, সাথে বন্ধু। নেক্সট টাইম যেন তোমাকে এর সাথে দেখি না, বুঝলে কথা? আমি নীরব দর্শকের মতো দেখছি আর ভাবছি, এইরকম আমার উপর অধিকার যদি তিশা আগে দেখাতো তাহলে ওকে ভালোবাসা দিয়ে রাঙিয়ে রাখতাম। কিন্তু আফসোস, বিকেলে অফিস করে রুমে এসে অফিস ড্রেসে বিছানায় গা এলিয়ে দিলাম। শরীরটা ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম। কলিং বেল বাজার শব্দে ঘুম ভাঙলো, তাড়াতাড়ি যেয়ে খুলে দিলাম। খোলার সাথে সাথে বড় আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আজকে কতদিন পরে তাদের দেখলাম। তুই আমাদের কথা একবারও ভাবলি না? আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো? কি বলবো, কোনো উত্তর নাই আমার কাছে। তুই কেন চলে আসছিস আমরা জানি বাবা। তুই তিশাকে ভালোবাসতি, আমাদের বলবি না একবার? আর তাছাড়া তোদের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করা ছিল। বড় আম্মু, ওইসব কথা এখন বলে কি লাভ? এখন তোর বিয়ে হয়েছে। তিশা দূরে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে। কার বিয়ে হয়েছে? তিশার বিয়ে হবে কেন? ও তো তোকে ভালোবাসে। তাহলে তিশা এই ঢাকা শহরে কেন? আর অফিসের বস হইল কিভাবে? এই কোম্পানি তো তিশার মামার কোম্পানি, এইটার দায়িত্ব তিশাকে দিয়েছে। তুই চলে আসার পর ও একদম ভেঙে পড়ে, তাই ওকে কোনো কাজে ব্যস্ত রাখতে ঢাকায় ওর মামার কাছে পাঠাই। আব্বু আম্মু, তোমরা খাবার রেডি করো তো, খুব ক্ষুধা লাগছে। বড় আব্বু আম্মু পাশের রুমে গেল, আমিও চলে আসতে যাব। অমনি তিশা আমার টাই ধরে একদম কাছে টেনে আনে। করছেন কি? দম বন্ধ হয়ে যাবে তো। তোকে তো আমি মেরেই ফেলবো, এতদিন কষ্ট দিলি আমাকে। আমার একদম কাছে চলে আসলো, আমি পিছাতে পিছাতে খাটে পড়ে যাই। অমনি তিশা আমার উপরে শুয়ে পড়ে। আরে করছেন কি? উঠুন বলছি। না, উঠবো না, কতদিন পর তোমাকে কাছে পেলাম। আপনি তো আমাকে তুই করে বলতেন, তাহলে এখন তুমি কেন? তোমাকে আমি সেই ক্লাস 10 থেকে ভালোবাসি, কিন্তু বাড়িতে জানালে বা সবাই জানলে সমস্যা হবে ভেবে তুই করে বলতাম, কেউ সন্দেহ করবে না। কিন্তু আমি আগে থেকে জানতাম যে তোমার সাথে আমার ছোটবেলা থেকেই বিয়ে ঠিক। হয়েছে, এখন সরেন, বড় আব্বু আম্মুর কাছে যাই। কি জানি একলা বসে আছে। তার আগে বলো, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? এমনিতে। আর একবার যদি শুনি আপনি বলছো, দেখিও আমি কি করি। তারপর তিশা সহ আমি বড় আব্বু আম্মুর কাছে গেলাম। রাতের খাবার খেয়ে তারা চলে যাবে, আমাকেও নিয়ে যাবে। তোমরা যাও, আমি এখানেই ঠিক আছি। বড় আব্বু আম্মুকে বললাম, তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। আমি রাগ করব কিন্তু, আর রাগ করলে আমি কি কি করতে পারি তুমি ভালো করেই জানো।
এখানে বাসা ভাড়া নিয়েছি, টাকা দিতে হবে এবং জিনিসপাতি আছে। আমি পরে যাব, তোমরা যাও। ঠিক আছে, কাল বিকেলেই তোমাকে যেন আমাদের বাড়িতে পাই। আব্বু আম্মু তোমরা গাড়িতে বসে চলে যাও, আমিও কাল বিকেলে যাব একসাথে। কি বলেন, আপনি এখানে থাকবেন? আমি ব্যাচেলর রুম ভাড়া নিয়েছি। এইখানে মেয়ে দেখলে আমার চরিত্র নিয়ে বাজে কথা উঠবে। তারপর তিশাও তারা সবাই চলে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বের হইলাম অফিসে যাওয়ার জন্য। সাথী আছে আমার সাথে। আমি বাড়ির গেট পার হইলাম, তখনই একটা মাইক্রো এসে থামলো। আশিক চলো আমার সাথে। চাইতেছি তো অফিসে। একটা কাজ আছে, তুমি আসো। সাথী তুমি অফিসে চলে যাও। ঠিক আছে ম্যাম। আমি গাড়িতে বসে আছি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি থামিয়ে, ওই তোর সাথে সাথে কি মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে নাকি তোর? সাথী আমার সাথে প্রায় অফিস যায়, আর কি থাকবে। না থাকলেই ভালো। তারপর অফিস করে বিকালে বাড়িতে আসার সময়, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন দেখি। আপনাকে দেখতে দেখতে আর মিশতে মিশতে কখন যে ভালোবেসেছি আমি নিজেই জানি না। কি বলেন এগুলা? এই যে সাথী, আশিক আমার হবু বর আর প্রেমিকও। সাথী কান্না করতে করতে চলে গেল। আমিও ওর কাছে গেলাম। সাথী, ভালোবাসা তো এক পাক্ষিক হয় না। তুমি আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ছোটবেলা থেকে তিশাকে ভালোবাসি। সাথী মন খারাপ করে চলে গেল। আমিও চলে আসলাম বাড়িতে, ব্যাগ গুছাইতেছি। দেখলাম দরজায় কে যেন দাঁড়িয়ে। আমি দেখার সাথে সাথে চলে গেল। একটু পর তিশা আসলো আমাকে নিয়ে। তিশা যে ফ্ল্যাটে এখন থাকে ঢাকায়, ওইটাই গাড়িতে। তিশা আমার সাথে একটাও কথা বলে নাই। ফ্ল্যাটে এসে তিশা ওর রুমে হন হন করে চলে গেল। আমি ব্যাগ রেখে গেলাম ওর রুমে। গিয়ে দেখি দরজা খোলা রেখেই ড্রেস চেঞ্জ করতেছে। এই কি করো, থামো থামো। লুচু ছেলে কোথাকার, মেয়ের রুমে আসছো, নক দিবে না? আমার বউয়ের রুমে আসছি, অনুমতি নিতে হবে কেন? তিশার একদম কাছে এসে তিশা একটা তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে কাছে আসা দেখে লজ্জায় পড়ে যায়। এটা কিন্তু ঠিক না, দূরে যাও তুমি, তোমার মতলব ভালো মনে হইতেছে না। আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর তিশার খোলা পিঠে হাত বুলিয়ে দিতেছি। তিশাও খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। মনে হইতেছে দুইজনের শরীর মিশে যাবে। তখনই কারেন্ট চলে গেল। তিশা ছাড়ো, লাইট অন করে দেই, অন্ধকার। লাইটের কি দরকার? বলেই চুমু খেতে লাগলো আমায়। তিশা আমার কাছে পেয়ে পাগলের মতো করছে। বিছানায় আমাকে ফেলে দিয়ে আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিতেছে। তখনই বড় আম্মু আসলো দরজায়। তিশা, লাইট জ্বালিয়ে দিতেছিস না কেন? এই তিশা, বড় আম্মু আসছে, সরো। আম্মু তুমি যাও, আমি একটু পরে লাইট জ্বালিয়ে দিব। এদিকে আমাকে চুমু খেতে খেতে, ঠিক আছে। এই যে সরেন সরেন, খিদে লেগেছে খুব। না, তুমি আগে আমাকে তুমি করে বলবে, তারপর। তুমি করে বলবো না কখনোই। সাথে সাথে আমার গালে কামড় বসিয়ে দিল। ব্যথা করতেছে তো। ও মা গো। চুপ, একদম চুপ। যতক্ষণ তুমি করে না বলবি আরো কামড় খাবি তুই। ঠিক আছে, তুমি করে বলবো। এখন তো ছাড়ো, সত্যি ব্যথা করতেছে। তিশা সরে গেল। আমিও উঠে বড় আম্মুর কাছে গেলাম। দেখি বড় আম্মু আর আব্বু বসে আছে খাওয়ার টেবিলে আমাদের জন্যে। তারপর আমিও খেতে লাগলাম। একটু পর তিশা এসে আমার উপর দিকে বসে পড়ল। আশিক বাবা, তোমাদের বিয়ে কোন দিন দিলে ভালো হয় বলো তো? এসব বিষয় সিদ্ধান্ত আপনারা নেন, আমি ভালো মন্দ কি জানবো। ঠিক আছে, আগামী সোমবার তোমাদের বিয়ে। কি বলো তিশামা? এত দেরি কেন? আব্বু আম্মু সবাই হাসতেছে তিশার কথা শুনে। আমি তো মাথা নিচু করে খাইতেছি। এই মেয়েটার হুঁশ জ্ঞান কম নাকি? আল্লাহই ভালো জানেন। সকালবেলা শরীর ভিজে থাকার কারণে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি তিশা মগ হাতে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে ভিজিয়ে দিলে কেন? তোকে কখন থেকে ডাকতেছি, ওঠার নামগন্ধ নেই। তাই বলে পানি ঢেলে দিবে? এখন তো পানি ঢেলে দিতেছি, বিয়ের পর দেখবি কি কি করি। ও বড় আম্মু আব্বু, আমি বিয়ে করব না এই জল্লাদ মেয়েকে। আর একটা কথা বললে তোর হাত পা ভেঙে দিব। হ্যাঁ তাই করো, হাত পা ভেঙে দিয়ে রাখো, তবু তোমাকে বিয়ে করব না। তোর হাত পা আমি ভাঙবো, বিয়েও আমিই করব। এখন তাড়াতাড়ি উঠে অফিসে চলো। একটু আদর করেও তো তুলতে পারতে ঘুম থেকে। দিল শরীরটা ভিজিয়ে। ও আদর করতে হবে আগে বলবে না? কালকে রাতের আদরের কথা মনে নাই? আমি সাথে সাথে গালে হাত দিয়ে দেখলাম এখনো কামড়ের দাগ আছে। না থাক, আদর লাগবে না। পাগল একটা। বিয়েটা হতে দাও, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। নাস্তা করে তিশা আর আমি অফিসে গেলাম। দুপুরের পর তিশা ডাকলো আমাকে তার কাছে। ডাকলে কেন? এখানে বসো।
বলো। তিশা আমার কোলে বসে আমার ঘাড়ে মাথা দিয়ে, ভালো লাগতেছে না কেন জানি। কেন পাগলি, কি হয়েছে? জানি না, চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। অফিস আছে এখনো। থাক অফিস, চলো তো। তারপর অফিস থেকে বের হলাম। তিশা গাড়ি বের করবে, তখন আমি, আজকে গাড়ি না, আমার সাথে আসো। একটা রিক্সা ডেকে উঠলাম। দুইজন, কোনো গন্তব্য নেই। সারা বিকেল ঘুরবো আজকে। তিশা আমার ঘাড়ে মাথা রেখে বসে আছে। তিশা, তোমার শরীর কি খারাপ লাগতেছে? না, শরীর ঠিক আছে। তুমি চুপচাপ থাকলে আমার কি ভালো লাগে বলো? তখনই রাস্তার পাশে ফুচকার দোকান দেখে তিশা বায়না ধরলো ফুচকা খাবে। তাই রিক্সা থামিয়ে গেলাম দোকানে। তিশা সহ অভুক্ত মানুষের মতো খেয়ে যাইতেছে। আমি যে তার সাথে আছি ও ভুলেই গেছে খাওয়ার সময়। হঠাৎ আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে একটা ফুচকা খাইয়ে দিতে ধরলো। আমি তো ওইভাবে খাবো না। তাহলে? আমি ফুচকা তিশাকে খাইয়ে দিলাম। তারপর ওর মুখ থেকে আমি খেলাম। বাহ, ফুচকা টক ঝাল আর তিশার ঠোঁটের মিষ্টি কি দারুণ। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে। তিশা বাসর ঘরে বসে আছে, আমিও বারান্দায় বসে আছি। দেরিতে যাব। তিশাকে রাগাতে আমার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর তিশা কল দিল আমাকে। আমি 2 বার কেটে দিলাম। আবার কল দিছে। বলো, কেন কল দিলে? তুমি কোথায়? কেন, কোনো সমস্যা? কল কেটে দিছে। যাই দেখি কি বলে। রুমে ঢুকে দেখি কেউ নেই ঘরে। ভালোই হয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের ভাব নিয়ে শুয়ে আছি। ঈশা ওয়াশরুম থেকে রুমে এসে দেখে আমি শুয়ে ঘুমিয়ে আছি। রাগে পুরো ফুলতে লাগলো। আমি তো এদিকে ভয় শেষ। সোজা আমার উপর বালিশ দিয়ে মারতে থাকলো। কি হলো, মারতেছো কেন? কতক্ষণ ধরে এখানে বসে আছি, কই ছিলি বল? সাথীর সাথে একটু দেখা করতে গেছিলাম। বলতে দেরি, আমার গলা টিপে ধরতে দেরি নাই। এই ছাড়ো, ব্যথা পাইতেছি। তোকে তো আমি মেরেই ফেলবো আজকে। ঘরে বউ রেখে অন্যের কাছে কি কথা? পার্সোনাল কিছু কথা থাকতেই পারে আমাদের। তিশা আমাকে ছেড়ে দিয়ে অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। খেয়াল করে দেখলাম তিশা কান্না করতেছে। নিজেকেই খারাপ লাগতেছে এখন। বাসরাতে পাগলিটাকে কান্না করালাম। তিশা, এই তিশা। তিশা আমার হাতটা সরিয়ে দিল। শোনো আমার কথাটা একবার। কি শুনবো তোমার কথা? কিছু শোনা লাগবে না। আমার দিকে তাকিয়ে চোখের পানি দিয়ে গাল ভিজে গেছে। আমার 2 হাত দিয়ে মুখটা ধরে, তুমি সত্যি সত্যি কান্না করতেছো? আমি তোমাকে রাগাতে বলছি? সাথীর সঙ্গে দেখা করতে গেছিলাম। এখন আর আমাকে মিথ্যা বলতে হবে না। সত্যি বলছি। আমি বারান্দায় বসেছিলাম। পাগড়িটাকে পিছন দিকে জড়িয়ে ধরে আরো অনেক কথা বললাম, কিন্তু একটারও উত্তর দিল না। এখন কিন্তু বের হয়ে যাব রুম থেকে, বলে দিলাম। সাথে সাথে তিশা আমার দিকে ঘুরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুমি কোথাও যাবে না। কান্না না থামালে যাব? এই যে আমি আর কান্না করব না। এই যে আমার বউ, আজকে তো আমাদের বাসরাত, কিছু হবে নাকি? কিচ্ছু হবে না আজকে। বললেই হইল, আমার বউ, আমি যা মন চাই তাই করব। তাহলে আবার আমার অনুমতি নেওয়ার কথা বলো কেন? আরো কি দেরি করা যায় বলুন তো? তারপর লেখকের কিছু মনে নাই, কারণ লাইট অফ করা ছিল সকালবেলা। আশিক সরো, ওঠা লাগবে, সকাল হয়েছে। না, আর একটু থাকো। সারা রাত দুষ্টুমি করছো, এখন আবার শুরু করছো কি? তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আশিক, এই নাও তোমাদের কক্সবাজার হানিমুনে যাওয়ার বাসের টিকিট। আব্বু, এসবের দরকার ছিল না। এত কথা বলতে হবে না, আমরা কাল যাইতেছি, এটাই ফাইনাল কথা। পরের দিন সকালবেলা রেডি হয়ে বসে করে রওনা দিলাম। বিকেলের দিকে চলে আসি এখানে। আব্বু আগে থেকে হোটেল বুক করে রেখেছিল, তাই আর সমস্যা হয়নি সন্ধ্যায়। চলো ঘুরে আসি বিচের কাছ থেকে। আমার হাত টেনে নিয়ে, রাতে ওইখানে যাওয়া যাবে না, সকালে যাব। না, আমি এখনই যাব, চলো। নতুন জায়গায় রাতে বের হওয়াটা ঠিক হবে না, তুমি বুঝতেছো না? ঠিক আছে, তুমি থাকো, আমি একাই যাব। বলেই বের হলো রুম থেকে। এত সাহস ওর হবে না, তাই আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। দেখি তিশা নাই। কয়েকটা ডাক দিলাম, সারা শব্দ নাই। কেমন যেন ভয় কাজ করতেছে। তিশা কি সত্যি সত্যি গেল? এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে। তাড়াতাড়ি বেরিয়ে বিচের পাড়ে দেখলাম আশেপাশে কেউ নাই। পাশে জিনিসপাতির মেলার মতো দোকান বসেছে, সেখানেও খুঁজলাম কিন্তু নাই। চিন্তায় আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। তখনই মনে পড়লো তিশাকে কল দেই দেখি, কিন্তু আমার ফোন খুঁজে পাইতেছি না। ও, ফোন তো বিছানায় রেখে আসছি। তাই দেরি না করে রুমে এসে দেখি তিশা রুমে আছে। মেজাজ গরম হয়ে গেছে, দিলাম একটা চড় লাগিয়ে। তিশা ছিটকে বিছানায় পড়ে গেল। তোমাকে আমি না করলাম যে রাতে বিছে যাবে না, তুমি তারপরও গেলে। সারা সাগর পার খুঁজে এলাম। আমার কি টেনশন করে না কোনো দুর্ঘটনা যদি হয়ে যেত? আমি বিচে যাইনি, এই বিল্ডিং এর ছাদে বসেছিলাম।
কি বলো? আমি তো ভাবলাম তুমি সত্যি সত্যি গেছো। তিশার কাছে গিয়ে দেখলাম তিশার গালটা লাল হয়ে আছে, হাতের আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। খুব লেগেছে তোমার? না লাগেনি, আমার কাছে আসবে না। আমাকে সরিয়ে দিয়ে, এই পাগলি, আমার কতটা টেনশন হইতেছিল জানো তুমি? আর তুমি যে ছাদে যাবে বলে তো যাবে। তিশা কোনো কথা বলতেছে না, আমার নিজেকেই খারাপ লাগতেছে। কেন যে চটটা মারতে গেলাম, গাল পুরাই লাল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আর রাগের মাথায় চড় মেরেছি। তিশাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পেটে মাথা রেখে, সরো আমার উপর থেকে। আমি বললাম তো ভুল হয়েছে, তুমিও মারো আমাকে প্লিজ, এইভাবে থেকো না। মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আমি রাজি আছি, তবুও এভাবে তুমি থেকো না। তুমি যে গালে চড় মেরেছো ওই গালে আজ রাত সারা রাত চুমু খেতে হবে। সারা রাত চুমো? শর্তে রাজি না হলে কথা নাই আর তোমার সাথে। তারপর আর কি, ভুল তো আমি করছি, তাই এখন সেটা শুধরাতে আমাকেই করতে হবে। রাত 12টা পর্যন্ত চুমু খেয়েছি। তিশা জানো, শোনো না। কোনো কথা শোনা হবে না। অনেকক্ষণ তো খেলাম, আর না, আমার ঘুম পেয়েছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। তারপর আমি অন্য পাশে ঘুমিয়ে পড়লাম। তোমার কি মার খাওয়ার মন চাইতেছে? কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, না হলে খবর আছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে 11টার দিকে সাগর পাড়ে গেলাম। তিশা আমার ঘাড়ে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে, আর সাগরের পানি আছড়ে পড়ছে আমাদের পায়ে। কি যে এক অনুভূতি সেটা ভাষায় বলতে পারবো না। লাঞ্চের জন্য হোটেলে আসতে যাব, তখন একটা মেয়ে এসে, এতদিন তুমি কোথায় ছিলে? আমাকে এখানে বাপের বাড়িতে রেখে গেলে আর তো এলে না। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম মেয়েটি আমাকেই বলতেছে। আমাকে কিছু বলতেছেন? তোমাকেই তো বলতেছে, এসেছো এখন আমাকে নিয়েই যাবে। এখানে আর কতদিন থাকবো? আপনার কোথাও ভুল হইতেছে, হয়তো আপনি যাকে খুঁজতেছেন আমি সে না। আমার কোনো ভুল হইতেছে না। বলি যেই আমার দিকে আসবে। এই মেয়ে, তোমার সমস্যা কি? আমার স্বামীকে নিয়ে কি শুরু করছো? ভালোই ভালো এখান থেকে চলে যাও, নয়তো সমস্যায় পড়বে। তোমার স্বামী মানে? উনি আমার স্বামী, আমাদের একটা ছোট ছেলেও আছে। তিশা কিছুটা দূরে সরে গিয়ে আমার দিকে কেমন একটা নজরে তাকালো। তিশা মনে মনে ভাবছে, আশিক মাঝে আমার মধ্যে দূরত্ব ছিল, তখন কি সে অন্য একটা বিয়ে করেছে? তিশা বিশ্বাস করো আমি কিছুই বুঝতেছি না, কে ও, কোথা থেকে, কি কিছুই বুঝতেছি না। সত্যি করে বলো তো আশিক, আমাদের কাছ থেকে চলে আসার পরে তুমি কি বিয়ে করেছিলে? কি বলতেছো তিশা? আমি বিয়ে করব কেন? আমি এই মেয়েটাকে চিনি না বলতেছি। তাহলে ইনি কি মিথ্যা বলতেছে? বিশ্বাস করো আমি কারোর সাথে সম্পর্কেও জড়াইনি, আর বিয়ে তো দূরের কথা। গলাটা ভারী হয়ে আসছে আর চোখ ভিজে গেল। কিছুক্ষণের মধ্যে বেশ কিছু মানুষ জমতে শুরু হলো। ভাইয়েরা দেখেন তো এই মহিলা কি কি বলতেছে, আমি নাকি তার স্বামী হই। আপনারা কিছু মনে করবেন না, এই মেয়েটা পাগলি, সারাদিন সাগর পাড়ে ঘুরে বেড়ায়। ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, তাই যাকেই দেখে তাকেই ওর স্বামী ভাবে। কি বলবো, বুকের উপর থেকে একটা পাথর সরে গেল। সেখানে আর না থেকে হোটেলে ডাইরেক্ট চলে আসলাম। এসে শুয়ে আছি, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তিশা আমার কাছে এসে বসলো। সত্যি বলতে মেয়েটা যেভাবে বলতেছিল তাই তোমাকে বলেছি, তুমি বিয়ে করছো নাকি, আমাকে ক্ষমা করে দাও। আমার মাথায় হাত বুলিয়ে আমি কিছু না বলে পাগলিটার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। খারাপ লাগতেছে। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। দাঁড়াও, টিপে দিতেছি। তিশার নরম হাতের ছোঁয়ায় অনেকটা ভালো লাগতেছে। তিশা হইছে, এখন শুয়ে রেস্ট নাও তুমি। এখানে কি শুয়ে রেস্ট নিতে আসছি নাকি? তাহলে কি করতে? তিশা কিছু না বলে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। পাগলের মতো ঠোঁটে চুমো খাইতেছে, মাঝে মাঝে কামড়ে দিতেছে। তাই নিজেকে ছাড়িয়ে নিয়ে, তুমি কামড়াইতেছো কেন? ব্যথা পাইতেছি। আমার স্বামী, আমি কি করি? বলি আবার শুরু করলো। তারপর দুজনে হারিয়ে গেলাম এক সুখের রাজ্যে সন্ধ্যায়। এই উঠো, ফ্রেশ হতে হবে। না, আমি উঠবো না। আমার বুকে নিজেকে শক্ত করে চেপে ধরে কোনো উপায় না পেয়ে তিশাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। ওকেও ফ্রেশ করলাম, আমিও করলাম। তারপর খাওয়া দাওয়া করে, তিশা চলো বাসায় চলে যাই, এখানে ভালো লাগতেছে না। ঠিক আছে, কখন যাবে? কাল সকালেই যাই তাহলে। ওকে, আমি তাহলে জিনিসপাতি গুছিয়ে রাখি। আমি রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে আছি। এখন থেকে সমুদ্রের বিশালতা অনুভব করা যায়। হঠাৎ করে আব্বু আম্মুর কথা মনে পড়ে গেল। আজকে তারা বেঁচে থাকলে কত সুন্দর হইতো, কতটা খুশি হইতো। এটা শুনলে যে তিশাকে আমি বিয়ে করেছি, চোখের কোণ দিয়ে পানি অটোমেটিক গড়িয়ে পড়ছে। তিশা পিছন থেকে জড়িয়ে ধরে আছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই।
আশিক, এদিকে আসো তো। বলেই আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। আমার মাথাটা ওর কোলে দিয়ে, কান্না করবে না একদম। আব্বু আম্মু চলে গেছে, তুমি কান্না করে কি তাদের আরো কষ্ট দিতে চাও? এভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে দেখি আমি এখনো তিশার কোলে। পাগলিটা খাটে হেলান দিয়ে বসে বসে ঘুমাইতেছে। আমি ওকে আমার বুকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আর তিশা বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। বিকেলে চলে আসলাম, দেখি বাড়িতে একটা মহিলা আর লোক। মামা মামি তোমরা এখানে? আসলাম। এটা বুঝি তোর স্বামী? এই হইতেছে আশিক। আমি সালাম দিলাম। উত্তর না নিয়ে কেমনভাবে তাকালো আমার দিকে, তাতেই বুঝলাম আমাকে পছন্দ করে নাই। আমি আর কথা না বলে উপরের রুমে গেলাম। রেস্ট নিয়ে বাইরে বের হব, দেখি বারান্দায় কারো হাসির আওয়াজ ভেসে আসছে। এখানে কার হাসি দেখার জন্য গেলাম, দেখি একটা ছেলে আর তিশা হাসাহাসি করছে। সত্যি বলতে বুকের ভিতরটা কেমন যেন নড়ে উঠল। ওদের সামনে গেলাম, দেখলাম তিশা হাসাহাসি বন্ধ করে দেয়। তোমাদের ডিস্টার্ব করলাম, জানতাম না তোমরা এখানে, নইলে আসতাম না। ডিস্টার্ব করবে কেন? এইটা হইতেছে আমার মামাতো ভাই সোহেল। বলেই চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছি, তিশা আসলো আমার কাছে, এসে আমার উপর শুয়ে পড়লো। এটা কি হলো? কিছু না। এই আশিক, শোনো না। বলে ফেলো। আমার দিকে তাকাও। বলতে থাকো তো। তিশা ছো মেরে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। আমার স্বাদের ফোনটা টুকরো টুকরো হয়ে গেল। কি করলে? আমার ফোনটা তো শেষ হয়ে গেল। উঠে মেঝের দিকে যাব। কই যাস তুই? চুপচাপ এখানেই থাক, নয়তো খবর আছে তোর। তিশার দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি রেগে গেছে। ভয়ে চুপসে গেলাম। হ্যাবলার মতো তাকিয়ে আছি ওর দিকে। তুমি এখনই যেখানে থেকে পারো আমার জন্য বকুল ফুল নিয়ে আসবে আর আচার নিয়ে আসবে, যাও। আমি কোথায় থেকে আনবো এত রাতে? কাল নিয়ে আসবো। আমার এখনই লাগবে। এখন না আনলে তোমার ফোনের মতো তোমাকেও ভেঙে ফেলবো বলে দিলাম। আমি পড়লাম এক মহা ঝামেলায়। রাতে কোথায় পাবো বকুল ফুল? না এনেই বা কি করব? আজকে তিশা আমার কাছে কিছু চাইলো, সহজেও চায় না। বেরিয়ে পড়লাম রাস্তায়। আনমনে হেঁটেই যাইতেছি। রাস্তার ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে তাকিয়ে এক দোকান থেকে আচার নিয়ে বাড়ি যাইতেছি। তিশাকে কোনোভাবে বোঝাতে হবে বকুল ফুল নাই। গ্রাম হলে সব জায়গায় পাওয়া যেত। কি মনে করে রাস্তার পাশে দাঁড়ালাম। দেখি বৃষ্টি পড়তেছে হালকা। ভালো করে লক্ষ্য করে দেখি বকুল ফুল পড়তেছে। খুশি হয়ে হাত ভর্তি করে ফুল নিলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর তিশা খুলে দিল। তোমাকে রাগ করে আনতে বসছি বলে তুমি সত্যি সত্যি আনতে চলে যাবে? তুমি আমার কাছে কিছু চাও না? আজকে চাইলে আমি কি না করতে পারি? রুমে এসে শুয়ে পড়লাম, তিশা আর আমি। এই আশিক, বলো। আমাদের কিন্তু হানিমুনে কিছুই হয়নি। কে বলছে কিছু হয়নি? আমরা সাগর দেখলাম ওইখানে গিয়ে। গাধা কোথাকার! তুমি গাধার তাহলে বউ গাধি? এই গাধাকে আমাকেই মানুষ করতে হবে। তারপর আমরা হারিয়ে গেলাম দুজনের মাঝে। সকালবেলা আমি আর তিশা অফিস যাইতেছি রিক্সায়। একটু পরে সোহেল আসলো গাড়ি নিয়ে, রাস্তায় আমাদের সামনে। তিশা, রিক্সায় তুমি যাইতেছো কেন? আসো আমার গাড়িতে আসো, আমি পৌঁছে দিতেছি। ঠিক আছে আশিক, আসো, গড়িয়ে যাই। তিশা, তোমার সমস্যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপর বাইকটা স্টার্ট করে চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দিতেই আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এতক্ষণ এটাই তো চাইছিলাম, নরম শরীরের স্পর্শ, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা শ্রীমঙ্গল বদ্ধভূমি 71 চলে আসলাম, চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আমরা বাইক থেকে নামতেই আপু আমার হাত শক্ত করে জড়িয়ে হাঁটতে লাগলো। খুব ভালো লাগছিল তখন। আপু নীরবতা ভেঙে বলল, রাহি। বলেন। সরি। সরি মানে? কেন? আমি তোকে মন থেকে স্বামী হিসেবে মানি না, কিন্তু সব সময় তোর উপর অধিকার দেখাই। না ঠিক আছে, আমি কিছু মনে করি না, সব আমার কপালের দোষ। এমন করে বলছিস কেন? কেমন করে বললাম আবার? কিছু না। কিছুক্ষণ আপুর কিছু পিক তুলে দিয়ে আমি বললাম, কিছু খাবেন? আইসক্রিম নিয়ে আয়। আমি তো জানি মেয়েরা ফুচকা পাগলি হয়, কিন্তু আপনি আইসক্রিম পাগলি কেন? এমনি। তোর কোনো সমস্যা? না, আনছি আমি। আইসক্রিম নিয়ে এলাম, তারপর বললাম, এই নেন আপনার আইসক্রিম। একটা কেন? তুই খাবি না? না, ওসব আমি খাই না, আপনি খান। ওকে। আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, কি অদ্ভুত ব্যাপারটা। আপু আইসক্রিম খাচ্ছে আর আমি তাকিয়ে শুধু দেখছি।
কি ব্যাপার, অমন করে কি দেখছিস? কই না তো। আমি দেখেছি তুই আমার খাওয়া দেখছিলি। না দেখতে হবে না, চাইলে তুই খেতে পারিস। না, আপনি খান। আমি বলছি তুই খাবি, এই নে। আমি খাবো না, আপনি খান। তুই খাবি নাকি আইসক্রিম তোর মুখে মেখে দিব? আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু না বলে হা করি। আপু আইসক্রিম আমার মুখে দিল। আমি খেতে না চাইলেও বাধ্য হয়ে খেতে হলো। রাগ করলি? আমি সবার উপরে রাগ করি না। ও তো কার কার উপর রাগ করিস না একটু শুনি। আপনাকে বলবো কেন? আর কিছু না বলে ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় হঠাৎ আমার একটা ফ্রেন্ড মিতুর সাথে দেখা। কিরে রাহি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও ভালো আছি। তো তোর কি খবর? এই তো আর কি। আমরা কথা বলছিলাম, হঠাৎ আপুর দিকে চোখ যেতেই দেখলাম আপুর আগে ফুলছে। কিছু বুঝলাম না। তোর সাথে মেয়েটাকে? ও হলো আপনার বউ তানিশা, আর তানিশা ও আমার ফ্রেন্ড মিতু। হাই আপু, আপনি তো অনেক কিউট। ধন্যবাদ আপু। মিতুর সাথে কিছুক্ষণ কথা বলার পর বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, তখন আপু রুমে আসলো। দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। রুমে এসে আমার সাথে কোনো কথা বলেননি, আমিও বলিনি। রাতে আম্মু খাবার খেতে ডাকছে, তাই আমি খাওয়ার জন্য চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি, এসেই শুয়ে পড়ি। তখন আপু রুমে আসলো। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারাদিন তো ঠিকই ছিলেন। আমার সাথে কথা বলবি না তুই? কেন, আমি আবার কি করলাম? মেয়ে মানুষ দেখলে এই গায়ে পড়ে কথা বলতে হবে, তাই না? কখন আবার মেয়েদের সাথে কথা বললাম? ও এখন তো মনে করিয়ে দিতে হবে। আসার সময় কি ওই মেয়ের সাথে কথা বলিসনি? এত হেসে হেসে কি কথা শুনি? ও তো আমার ভালো ফ্রেন্ড। তাহলে ওর কাছে যা, আমার সাথে কথা বলবি না। আমি ওর সাথে কথা বলছি, তাতে আপনার কি? আপনি এত রাখছেন কেন? আমারই তো সব। মানে? কিছু না। বলেই শুয়ে পড়লো। কি আজব মেয়ে রে বাবা, এখন দেখছি কারোর সাথে কথা বলতে দেবে না। নিজে তো ভালোভাবে কথা বলেই না, আবার অন্য কারোর সাথে কথা বললে রেগে যায়। মেয়েদের মন বোঝা আসলে অনেক কঠিন। কি কখন কি চায় তারাই ভালো জানে। কি বলছিস? আপনি এখনো ঘুমাননি? তুই ঘুমাবি না? ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তো অবাক, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার শরীর কাঁপছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। কিন্তু কি আর করব, এত রোমান্টিক হলে তো চলবে না। আপুকে ডাকতে লাগলাম। আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কেন? আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে আছি। তোর কোনো সমস্যা? আপনার হাজবেন্ড মানে বুঝলাম না। এখন ঘুমাতে দে, বেশি কথা বলিস না। আপনি ঘুমাবেন ভালো কথা, আমাকে তো ছাড়েন। আমার ইচ্ছে হয়েছে তাই ঘুমিয়েছি, ডিস্টার্ব করিস না তো এখন। হারামজাদি কয় কি, আমাকে জড়িয়ে আছে, আবার আমাকেই বলছে ডিস্টার্ব না করতে। মনে হচ্ছে লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেই। কিন্তু ততক্ষণে ভাবলাম, যদি সেখানে পাঠিয়ে দেই আমার কি হবে? আমি তো আপুকে ভালোবাসি। নিজেকে শান্ত করে বললাম, আপনি ঘুমান, আমি মানা করেছি নাকি? কিন্তু আমাকে ছাড়ুন। তারপর আপু আমাকে ছেড়ে দেয়। আপনি চাইলে আরো ঘুমাতে পারেন। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে দেখি বাচ্চাদের মতো বালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠেছে। কালকে দিনটা আমার কাছে অনেক ভালোই লাগছিল। যত দিন যাচ্ছে আপুর প্রতি দুর্বলতা কাজ করছে। কেন জানি অনেক ভালোবেসে ফেলেছি। আপুকে ছাড়া হয়তো এখন 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। আমি কি আমার মনের কথা বলে দিব? কিন্তু তখন যদি রেগে যায়? কিন্তু আমার মনের কথা না বলা পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না। সব সময় আপুর প্রতি ভালোবাসা, দুর্বলতা, ওকে স্পর্শ করার ইচ্ছা, ওর প্রতি নেশা আমার ভেতরটাকে শেষ করে ফেলছে। আচ্ছা, আপু কি আমাকে ভালোবাসে? ওর ব্যবহার দেখে তো তাই মনে হচ্ছে। আপুও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। আচ্ছা, আমি কি সরাসরি গিয়ে বলে দিব? আমরা কি সবকিছু ভুলে দুজন দুজনকে ভালোবাসতে পারি না? আজকে বলে দিব, যা হবার হবে। এদিকে তানিশা ঘুম থেকে উঠে আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকাল থেকে একবারও দেখছে না। তানিশাও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারছে না। কারণ একে তো ও একটা মেয়ে, তার উপর আমি ওর চাচাতো ভাই। তার উপর ছোট লজ্জার কারণে বলতে পারছে না। কিন্তু মন থেকে রাহিকেই ভালোবাসে। রাত্রে বাড়ি আসার সময় আপুর জন্য আইসক্রিম, চকোলেট আর ফুল নিয়ে আসলাম। যেগুলো আপুর পছন্দ করে সেগুলো নিয়ে আসি। আজকে আমার মনের কথা বলেই দিব, পরে যা হবার দেখা যাবে।
বাড়িতে এসে এগুলো নিয়ে সোজা আমার রুমে চলে এলাম। আমার রুমের মধ্যে ঢুকতে যাব তখনই দেখি আপু কারোর সাথে ফোনে কথা বলছে। কি যেন মনে করে আর ভিতরে গেলাম না। দরজার ওপাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম, হ্যাঁ আমি সত্যি ওকে ভালোবাসি আর ওর সাথে সারা জীবন থাকতে চাই, কিন্তু এই ঝামেলাটা থেকে আগে বের হই, তারপর আব্বু আম্মুকে সব বলে আমরা দুজন হানিমুনে যাব। তাদের কথা শুনে আমি তো অনেক বড় একটা ধাক্কা খাই। তার মানে আপু অন্য কাউকে ভালোবাসে। মুহূর্তের মধ্যে আমার সব আশা ভরসা সব নষ্ট হয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি আমি ওর কাছে এত বড় একটা সমস্যা। আমি ফুলগুলো ফেলে দিয়ে আইসক্রিম আর চকলেট চুটকিকে দিয়ে দিলাম। না নয়, আমি ওকে মুক্ত করে দিব। আমি তাদের মাঝে ঝামেলা হয়ে থাকতে চাই না। তাই অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চায় আমি বাধা দিব না। আমি রুমে ঢুকতেই আপু ফোন রেখে দেয়। সারাদিন কই ছিলি? একবারও বাড়িতে দেখলাম না। একটা কাজ ছিল। সারাদিন কিছু খেয়েছিস? দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। না না, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। যে কথাগুলো শুনেছি আর খাবার মুখে দিয়ে কি আর যাবে। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলেন। অনেক দিন থেকেই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। জানি না এই বিষয়টা তুই কিভাবে নিবি। অত কিছু না বলে আসল কথাটা বলেই ফেলুন। আসলে আমি তোকে ডিভোর্স দিতে চান, তাই তো? মানে? মানেটা খুব সহজ। আপনি আর এই মিথ্যা সম্পর্ক রাখতে চান না, তাই আমাকে ডিভোর্স দিতে চান। সমস্যা নেই, দিয়ে দিব। আপনার ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করে দিব। আমি ডিভোর্স পেপার রেডি করছি। আপনি আপনার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিয়েন। কিন্তু আমি তো বাড়িতে কিভাবে জানবেন? ওইটা আপনাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিব। তারপর আমি আর আপুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। আর বেশিক্ষণ কথা বললে হয়তো চোখ দিয়ে বন্যা শুরু হয়ে যেত। যাকে এতটা ভালোবাসি সে আজ আমাকে এভাবে ছ্যাঁকা দিয়ে দিল। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ কারো কান্না করার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি তানিশা আপু কান্না করতেছে। কি ব্যাপার, এত রাতে কান্না করছেন কেন? কিছু না, এমনি। আজব তো, এত রাতে কেউ কাঁদে? নিজেও ঘুমাচ্ছেন না, আমাকেও ঘুমাতে দিচ্ছেন না। আচ্ছা তুই ঘুমা। আমি ঘুমিয়ে যাই। এদিকে তানিশা ভাবতে থাকে, কেন তোকে বলতে পারলাম না আমি তোকে কতটা ভালোবাসি? আমাকে একবার বলার সুযোগ না দিয়ে তুই সব বলে গেলি। আমি নাকি ডিভোর্স চাই? কিভাবে ভাবছিস এসব? ওকে, তুই যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকিস তাহলে চলে যাব তোর জীবন থেকে অনেক দূরে। তাছাড়া তোকে বিয়ে করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, পারলে ক্ষমা করে দিস। পরের দিন আমি উকিলের সাথে যোগাযোগ করে ডিভোর্সের অ্যাপ্লাই করে আসলাম। আমাদের 6 মাসের ডেট দিয়েছেন। সেখান থেকে আফিকুলের সাথে দেখা করলাম। দোস্ত, আমার সব শেষ। কেন, তোর আবার কি হলো? আর কাঁদছিস কেন? তানিশা আমার কাছে থেকে ডিভোর্স চাই। কি বলছিস এসব তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে কি করবি এখন তুই? আমার সাথে চল। কোথায়? চল না। আমি আর আফিকুল একটা বাড়ি আসলাম। এখানে আনলি কেন? ড্রিঙ্কস করব তাই। তুই কি ড্রিঙ্কস করিস? হুম। কিন্তু তুই তো আজ পর্যন্ত একটা সিগারেটও মুখে নিয়ে দেখিস নাই। আজকের মতো তো আর কখনো কষ্ট পাই নাই। তারপর আমরা দুজনই ড্রিঙ্কস করি। আমি একটু বেশি খেয়েছি, যার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাই আফিকুল আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে দরজায় নক করতে তানিশা দরজা খুলে দেয়। ভাবি, আসলে আজকে রাহি একটু ড্রিঙ্ক করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে ভেতরে নিয়ে আসুন। তারপর আফিকুল আমাকে রুমে রেখে চলে যায়। একটু পরে আপু আসলো। তুই ড্রিঙ্কস করেছিস? হ্যাঁ, হুম, করেছি। তোর কোনো সমস্যা? তুই তো আগে এমন ছিলি না। সবসময় কি একরকম থাকতে হবে? এই বলে আমি তানিশার দিকে এগোচ্ছি আর তানিশা পিছনে যাচ্ছে। এদিকে আসছিস কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি আমার বউকে আদর করব, যা ইচ্ছা তাই করবো। আপনার কোনো সমস্যা? আমি তোকে আগেই বলেছিলাম। পুরো কথা শেষ হওয়ার আগে আমি ওকে ধরে ফেলি। কি করছিস? ছাড় আমাকে। আজকে আমার বউয়ের অধিকার নিয়েই ছাড়বো। এই বলে তানিশার কাছে যেতেই ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। এত জোরে ধাক্কা দেয় যে আমি আর উঠতেই পারি না।
একে তো নেশা করা অবস্থায় কখন যে ওখানেই ঘুমিয়ে পড়ি নিজেই জানি না। সকালে উঠে দেখি আজকে আমার আগে আপু উঠেছে। তাতে আমার কি, আমি আর ওকে নিয়ে ভাবতে চাই না। ফ্রেশ হয়ে নিচে আসলাম, কিন্তু তানিশাকে কোথাও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, গেল কই? তারপর কিচেনে গেলাম, গিয়ে দেখি আম্মু আছে, তানিশা নেই। আম্মু, তানিশা কোথায়? ও তাসনিয়া রুমে আছে। আচ্ছা। তারপর তাসনিয়ার রুমে গেলাম, গিয়ে দেখি দুজনে বসে কি যেন বলছে। আমাকে দেখে তাসনিয়া বলতে লাগলো, ভাইয়া কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। ভাবিকে ডাকতে এসেছিস? না, এমনিতেই তোকে দেখতে এসেছিলাম। হ্যাঁ, আগে তো এত ভালো ছিলি না, এখন কি ব্যাপার? ভাবি যাও, ভাইয়া তোমাকে দেখতে না পেয়ে মনটাকে সান্ত্বনা দিতে পারছে না। তুই কিন্তু একটু বেশি পেকেছিস। দেখছো ভাবি, তোমার সামনে ভাইয়া আমাকে বকা দিচ্ছে। এতক্ষণ চুপ ছিল, এবার বলল, ওকে আর জ্বালাতে হবে না, চলো। তারপর আমি আর আপু চলে আসলাম। পিছনে ফিরে দেখলাম হারামিটা মিটমিট করে হাসছে। কিছু বলবি? আসলে কালকে রাতের জন্য সরি। আপু মাথা নিচু করে আছে। আসলে কালকে রাতে মনে হয় একটু বেশি করে ফেলেছি। আমি কখনো ভাবিনি এমনটা হবে। প্লিজ মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তখন তুই হুঁশে ছিলি না, কিন্তু তুই ড্রিঙ্কস কেন করেছিস? এমনি, বাদ দেন। বলে চলে আসতে চাইছিলাম, এমন সময় আপু আমার হাত টেনে ধরে। আপুর হাতের ছোঁয়ায় কেমন যেন বুকের মধ্যে ইলেকট্রিক শক লাগলো। আমাকে ইগনোর করছিস কেন? কই না তো। তাহলে বললি না কেন? এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, বলতে হবে না। তারপর আপু চলে যায়। সারাদিন আর একবারও কথা বলেনি। তাতে আমার কি, দুজনে দূরে দূরে থাকাই ভালো। কিছুদিন পর আবার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। এই কয়দিনে তানিশার সাথে দরকার ছাড়া কোনো কথা হয় নাই। তানিশাও দরকার ছাড়া কথা বলেনি। দেখি, সোজা হয়ে শো, আমি তোকে জলপট্টি দিচ্ছি। লাগবে না আমার, আমি ঠিক আছি। লাগবে না মানে? জ্বর তো এখনো কমেনি। তো কি হয়েছে, মরেই তো যাব, তার থেকে তো বেশি কিছু না। এত বেশি কেন বুঝিস সব সময়? আমি বেশি বুঝি, তাতে আপনার কি? আজব তো, এরকম করছিস কেন তুই আমার সাথে? কি করছি? কিছু না, এখন চুপ করে থাক। কিছু আর বললাম না। জানি আরো কিছু বললে হয়তো কষ্ট পাবে, আর কিছু শুনবেও না, তাই শুয়ে থাকলাম। আপু আমাকে জলপট্টি দিয়ে দিল। যতদিন পর্যন্ত সুস্থ হয়নি আমার পাশে থেকেছে, কিন্তু একবারও ভালোভাবে কথা বলেনি। এত যত্ন করিস কিন্তু ভালোবাসি কথাটা বললেও কি হয়? নিজেও কষ্ট পাবে, আমাকেও কষ্ট দিবে। ফাজিল একটা মাইয়া। কিছুদিন পর বলে ও নাকি তাদের বাড়িতে যাবে। কাল আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবি? কি ব্যাপার, আগে তো বললে না না করতো, আজ বলতেই রাজি হয়ে গেল। পরের দিন আপুকে তাদের বাড়িতে নিয়ে যাই। আপুকে রেখে আসতে যাব, তখন বাবা আজকে দিনটা থেকে যা, এখনই আসলি আবার চলে যাবি? শাশুড়ি মা কথাটা বললেন। না মা, আমার কাজ আছে, ও থাকুক যতদিন থাকার, আমি পরে এসে নিয়ে যাব। আচ্ছা। তানিশার কাছে ওর মা গিয়ে বলল, কি ব্যাপার তানিশা, রাহির সাথে কি তোর কিছু হয়েছে? ও এমন ভাবে চলে গেল কেন? তানিশা কিছু না বলে ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে পাগলি মেয়ে, এভাবে কাঁদছিস কেন? রাহি কি তোকে কিছু বলেছে? আম্মু, আমি রাহিকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। ও অন্য কিছু ভেবে আমার উপর রেগে আছে। তারপর ওর মাকে সব খুলে বলে। আমি রাহির সাথে কথা বলে দেখছি। না আম্মু, তোমাকে বলতে হবে না। তুই তো বলতে পারবি না, পাগলি একটা। আমি বলছি। না, আমিই বলবো, তারপর যা হবার হবে। ওকে, তাহলে এবার কান্না থামা, পাগলি একটা। এদিকে আমি বাড়িতে এসে কিছু ভালো লাগে না, মনটা শুধু হাহাকার করছে। কি যেন নেই মনে হচ্ছে। আপুকে ওখানে রেখে এসে তো এখন রুমটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ওকে কি নিয়ে আসবো? কিন্তু এত রাতে কিভাবে যাব? কাল সকালে গিয়ে নিয়ে আসবো। তা না হলে ওকে দেখতে না পেয়ে
মরেই যাব। এদিকে রাতটা যেন কাটতেই চাচ্ছে না, এপাশ ওপাশ করছি। এদিকে তানিশাও অস্থির অস্থির লাগছে, কেন যেন রাহিকে ছাড়া ভালো লাগছে না। অনেক কষ্টের পর সকাল হলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব, তখনই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? একটা কাজে। তোর আবার কিসের কাজ? আছে একটা জরুরি কাজ, আমি যাচ্ছি বলে চলে আসলাম। এতক্ষণ পর তানিশা আপুর বাড়িতে চলে আসলাম। এসে কলিং বেল চাপ দিতেই আমার চাচা মানে শ্বশুর মশাই দরজা খুলে আমাকে দেখতে পান। আরে রাহি বাবা, এত সকালে যে? ভেতরে আসতে বলবেন না? আরে আয়, এটা তো তোরই বাড়ি। কে এসেছে গো? দেখে যাও, তোমার মেয়ে জামাই এসেছে। ও রাহি, বাবা ভিতরে এসে বসো। আম্মু, তানিশা কই? ওর ঘরে আছে। আচ্ছা। আমি আর এক মুহূর্তে এখানে না দাঁড়িয়ে আপুর রুমে চলে এলাম। এসে দেখি মহারানী মন খারাপ করে শুয়ে আছে। আমি একটু আওয়াজ করলাম, দেখলাম কোনো সারা শব্দ নেই। আপনার কি মন খারাপ? দেখি আমার কথা শুনে আমার দিকে তাকালো, কিন্তু ওকে দেখে মনটা খারাপ হয়ে গেল। মহারানী শুয়ে শুয়ে কান্না করছিল। তুই এখানে এসেছিস কেন? কেন, আমার শ্বশুর বাড়িকে আমি আসতে পারি না? না, আসবি না, চলে যা এখান থেকে। কিন্তু আমি তো চলে যেতে আসিনি, আমি তো আপনাকে সাথে করে নিয়ে যেতে এসেছি। আমি কেন তোর সাথে যাব? আমি নিয়ে যাব তাই। আমি যাব না, তুই চলে যা এখান থেকে। আমি তো যাব না আপনি না গেলে। কেন, আমি তোর কে? আপনি আমাকে চাচাতো বউ। এসেছে বউ বউ করতে, যাব না আমি। তানিশা, বললাম তো যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি। চলো আমার সাথে। কি বললি? ভালোবাসি। কাকে? তোমাকে। প্রথম দিন কি বলেছিলাম? আমি এত কিছু জানি না, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমার ভেবে দেখতে হবে। আচ্ছা, কিন্তু বাড়িতে চলো আমার সাথে প্লিজ। কিন্তু আব্বু তো আজকে যেতে দিবে না। সেটা আমি দেখতেছি, চলো। তারপর আমি ওকে নিয়ে চলে আসতে লাগলাম। আরে তোমরা কই যাও? চাচা বাড়ি যাব। কিন্তু এখনই তো এলে। আমাদের দরকার আছে। ওদের যেতে দাও। তারপর আমি আর তানিশা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এসে আজকেই চলে গেল, বুঝলাম না তুমি আটকালে না কেন? তারপর চাচি সব খুলে বললেন। এরা পারেও বটে, দেখো এখন সব ঠিক হয়ে যাবে। আমি তানিশাকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আসতে আম্মু বলল, কি রে, কালকে দিয়ে আসলি আবার আজকে নিয়ে আসলি? অমনিও থাকতে চাইছিল না তাই। এই জন্যই সকাল সকাল খুব জরুরি কাজ, এইটাই ছিল। আমি আর কথা না বলে তানিশাকে রুমে নিয়ে আসলাম। রুমে আসতে দেখি ও আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি ভয় বললাম, কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছেন কেন? আমি থাকতে চাইছিলাম না, তাই না? মানে না। তোর আজকে কি করে দেখ হয়েছে আপনাদের রোমান্স করা? হঠাৎ কথা শুনে দুজনেই চমকে উঠে যাই। তুই এখানে কিছু বলবি? বলতেই তো আসছিলাম, কিন্তু তোমাদের রোমান্সের মাঝে চলে আসলাম। তেমন কিছু না। ভাইয়া, আমি কানা না, আমি তোর থেকে বেশি দেখতে পাই। কি বলবি বল। আমায় কিছু টাকা দে তো। কত লাগবে? 500। আব্বুর কাছে থেকে নে। না, তুই দে, আব্বু বকা দিবে। পরে এসে নিয়ে যাস। ওকে, তোরা রোমান্স চালিয়ে যা। তোকে আজকে। চুটকি দৌড়ে চলে যায়। তানিশার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে। চুটকি কোথায় এত লজ্জা পাবে জানতাম না, তবে এখন আরো বেশি কিউট লাগছে। রাতে খাবার খেয়ে আমি খেতা বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখন এই তুই বিছানায় ঘুমা। আর আপনি? আমি বিছানায় ঘুমাবো। মানে আপনি আমার সাথে ঘুমাবেন? বেশি খুশি হইস না, মাঝখানে এই বালিশ থাকবে, বালিশের এই পাশে একদম আসবি না।
না হলে তোর খবর আছে। বেডি কয় কি বউয়ের কাছে নাকি যেতে পারবো না? কি কপাল আমার। কিছু বলছিস? না। এখন ভালো ছেলের মতো ঘুমা। আমিও ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। উঠতে যাব, তখনই ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি আমার বুকের উপর শুয়ে আছে আপু। আমার অনেক ভালো লাগছিল, ইচ্ছে হয়েছিল সারা জীবন এভাবে ডাকতে। আমি আর উঠলাম না। যদি ওর ঘুম ভেঙে যায়, এভাবে বুকের উপর আপুকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার আগেই আপুর ঘুম ভেঙে যায়, দেখে আমি ওকে, ও আমাকে জড়িয়ে ধরে আছি। ও উঠার চেষ্টা করতেই আমি আরও জোরে জড়িয়ে ধরি। এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছি আপু যেন বুঝতে পারে আমি ঘুমের ঘরে জড়িয়ে আছি। যখন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না, তখন আমাকে ডাকতে থাকে। রাহি, ওই আমি চুপ। ওঠ আর ছাড় আমাকে। ও সরি। ওকে ছেড়ে এমন ভাব করলাম যেন আমি কিছুই জানি না। আমি বুঝতে পারি নাই। ঠিক আছে। মনে মনে আমি হাসছিলাম। মাইয়া দেখি একটু একটু করে লাইনে আসছে। পরের দিন আমার আব্বু আম্মু আর চুটকি আমাদের এক আত্মীয়ের বাড়িতে যায় 2 দিনের জন্য। আম্মু যাওয়ার সময় বলে গেল যেন ওনার বৌমার খেয়াল রাখি আর ঝগড়া যেন না করি। মুই আর কি কইতাম, আমি তো এখন অবুঝ বাচ্চা। দুপুর হয়েছে, খুব খিদা লাগছে। তানিশা কই গেল? তানিশা আপু, বল। দুপুর হয়ে গেল তো, কিছু কি রান্না করছেন? খুব ক্ষুধা লাগছে। আমি তো রান্না করতে পারি না। কি মজা করছেন আমার সাথে? মজা কেন করব, আমি সত্যিই রান্না করতে পারি না। খাইতে পারেন মানে? কিছু না। হারামজাদি কয় কি রান্না করতে পারে না, শুধু গিলতে পারে? মেয়ে হয়ে এখনো রান্না করতে শিখেননি? আম্মু কখনো রান্না করতে দেয়নি। মেয়ে মানুষ যখন হয়েছেন একটু তো রান্না করা শিখতে পারতেন। রান্না করতে পারেন না? বিয়ে করে বরকে কি করে খাওয়াতেন? এখন কি হবে আমার? বিয়ে তবে করলি কেন? শখে করি নাই, জোর করে করাইছে। যত সব। খিদের জ্বালায় কী সব বলেছি। খিদে লাগলে মাথা ঠিক থাকে না। আমি গিয়ে হোটেল থেকে খাবার এনে খেয়ে নিই। পরে মনে হলো তানিশাও কিছু খাই নাই, তাই খাবারগুলো নিয়ে ঘরে গেলাম। এই নেন, খাবারগুলো খেয়ে নেন। আমার মাথা ব্যথা করছে, আমি নিচে ঘুমাচ্ছি, আপনি খাবার খেয়ে নিয়েন। তারপর আমি গিয়ে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে দেখি সন্ধ্যা নামবে। তানিশাকে ডাকতে রুমে যাই। গিয়ে দেখি খাবারগুলো যেমন রেখেছিলাম তেমনই আছে। তানিশা গেল কোথায়? সারা বাড়ি খুঁজে পেলাম না, তাই ছাদে গেলাম। গিয়ে দেখি মহারানী ছাদে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ডাক দিতেই চোখ মুছে আমার দিকে তাকালো। বুঝলাম আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। খিদের জ্বালায় তখন আমার মাথা ঠিক ছিল না। আমার হয়তো এমনভাবে বলা ঠিক হয় নাই। এখনো খাবার খান নাই কেন? এমনি ভালো লাগছিল না। সরি, আমি আপনাকে সেভাবে বলতে চাইনি। প্লিজ আমাকে মাফ করে দিয়েন। না, সরি কেন বলছিস? তুই তো ঠিকই বলছিস। না, আমি ঠিক বলিনি। সরি, আমার উপর রাগ করে থাকবেন না। আচ্ছা, রাগ করে নাই। সত্যি? সত্যি। তাহলে চলুন, এখন খাবেন। এখন? সারাদিন তো কিছুই খান নাই। তারপর আমি ওকে জোর করে এনে খাওয়ার জন্য বসিয়ে দিলাম। ও খাচ্ছিল, আমি চেয়ে চেয়ে দেখছিলাম। কি ব্যাপার, এমন করে আমার খাওয়া কি দেখছিস? কই না তো। আমি দেখছি তুই আমার খাওয়া দেখছিলি। দেখছি তো, কি হয়েছে? কেন, আমার নজর লাগবে না বুঝি? আমি আমার বউয়ের খাওয়া দেখছি, তাতে আপনার কি? কে তোর বউ? কেন কি বললি? কে তোর বউ? আপনি খান, আমি আসছি। এখন আবার কই যাস? রাতের খাবার আনতে। আপনি তো আর রান্না করতে পারবেন না। পরের দিন এভাবেই চলে গেল। তার পরের দিন বাড়িতে সবাই এলো। এইদিকে মনে মনে আমি একটা প্ল্যান করতে থাকি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি তানিশা আমাকে আজকেও জড়িয়ে ধরে আছে। আমিও আমার উঠি না, কারণ এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে। সারাদিনে ওর এতটাই কাছে আসতে পারি, এটাই আমার জীবনের অনেক কিছু। সারা জীবন আমি ওকে আমার বুকের মধ্যে জায়গা দিতে চাই, যেন কখনো সে হারিয়ে না যায়। আজকে তানিশা ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। দূর, কিছু ভালো লাগছে না। এর মাঝে আমার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি এক বড় ভাইয়ের ফোন। ফোন রিসিভ করলাম। রাহি বলছো? হ্যাঁ ফয়সাল ভাই, বলেন। তুই চাকরির কথা বলেছিস না?
ভাই বলেছিলাম। আমার এক আঙ্কেলের অফিসে তোর চাকরির ব্যবস্থা করেছি, তুই এই ঠিকানায় আয়। ভাই আমি আসছি। ফয়সাল ভাইয়ের দেওয়ার ঠিকানায় আমি চলে গেলাম। তারপর ওনার সাথে দেখা করলাম, কাজ হয়ে গেল। আমিও চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ তানিশার মতো কাউকে দেখতে পেলাম। একটু এগিয়ে গিয়ে দেখি ও রাস্তায় অন্য পাশে আর ও ফ্রেন্ড অন্য পাশে। তানিশার সাথে একটা ছেলে আছে। ওই ছেলেটা কে আর তানিশার সাথে কি করছে একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখি তানিশার হাত ধরে টানছে। এটা দেখে তো আমার মাথায় গরম হয়ে গেছে। তানিশার হাত ধরে টানছে আর কি যেন বলেছে। তানিশা, আমি তোকে অনেক ভালোবাসতাম, কি করলি তুই এটা? দেখ ইমন, আমার হাত ছাড়। আমি তোকে আমার ভালো একটা ফ্রেন্ড ভাবতাম, আর কিছু না। আর আমার বিয়ে হয়ে গেছে, তুই তো জানিসই সব। কি আছে ওই রাহির মধ্যে যা আমার মাঝে নাই? সেটা তুই নিজেকে জিজ্ঞেস কর। হাত ছাড় আমার। ঠিক আছে, এক রাতের জন্য হলেও তো তুই আমার হবি। বিশ্বাস কর, তোকে এক রাত নিজের করে পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছি আমি। এমনিতেই মাথাটা গরম ছিল, তার উপর এমন কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সোজা গিয়ে ছেলেটার মুখে একটা ঘুষি দিলাম। এতে ছেলেটা কিছুটা দূরে সরে গেল। আমাকে দেখে আপু অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আমি ছেলেটাকে ইচ্ছে মতো মারলাম। তানিশা আমাকে আটকাতে চেষ্টা করছে। আমি ছুটে গিয়ে তাকে অনেক মেরেছি। আমার তানিশাকে স্পর্শ করেছে, আজকে মেরেই ফেলবো। এমন সময় আশেপাশে মানুষ জড়ো হয়ে যায়। আমি তানিশার হাত ধরে বাড়িতে নিয়ে আসি। তানিশার উপর প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কিছু বললাম না। তানিশাও বুঝতে পারছে আমি অনেক রেগে, আমি তাই আর কিছু বললাম না। রাতে আম্মু খাবার খাওয়ার জন্য ডাকছে, আমি খাবো না বলে দিছি। তানিশাও একবার ডাকলো খাবার জন্য, আমি না করে দিছি। তুই কি আমার উপর রাগ করে আছিস? বল না। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। কি জানতে চান? আমি রেগে আছি কি না? হ্যাঁ, আমি রেগেই আছি। আমার বউয়ের হাত ধরে টানাটানি করবে, আজে বাজে কথা বলবে, রাগ হবে না তো কি হবে? কেন গিয়েছিলে তাদের সাথে দেখা করতে? সরি, আমার ভুল হয়ে গেছে, রাগ করিস না। আমি জানতাম না এমন হবে। আপনি আরো অনেক কিছু জানেন না। কি? কিছু না। তাহলে রেগে থাকিস না প্লিজ। আমার দিকে তাকিয়ে একটু হাসি দে। আমি আর কি রাগ করে থাকবো? ওর মায়াবী চেহারা দেখলেই সবকিছু ভুলে যাই। ভালোবাসা মানুষের উপর, আর যাই হোক রাগ করে থাকা যায় না। তারপর একটা হাসি দিলাম। এই তো গুড বয়। অনেকদিন ফেসবুকে ঢোকা হয় না, তাই একটু ফেসবুকে ঢুকলাম। সময় কাটছিল না, তাই ভাবলাম 3-4টা মেয়ের সাথে চ্যাটিং করলে 2-3 ঘন্টা এমনি কেটে যাবে। তাই আমি ফেসবুকে চ্যাটিং করছিলাম। কখন যে আমার পাশে তানিশা এসে বসে আছে আমার খেয়ালই করি নাই। দেখলাম আমার চ্যাটিংও মনোযোগ দিয়ে দেখছে আর রাগে ফুলছে। মনে মনে ভাবলাম আজকে আমাকে কে বাঁচাবে, কিন্তু না, আমার সাথে কিছুই হলো না। আমার বদলে আমার শখের মোবাইলটা শহীদ হইল। আমার হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে আছাড় মারে। এতে করে আমার ফোনের বডি, কলিজা, হার্টবিট সব আলাদা হয়ে যায়। বেচারা আমার জন্য বিনা আন্দোলনে শহীদ হইল। আমার এত শখের মোবাইলটা আরামজাদি ভেঙে ফেললো। পরের দিন আমার অফিসে জয়নিং ডেট ছিল। সকালে ঘুম থেকে উঠে আমি জরুরি কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। রাহি, কোথায় যাস? আম্মু আজকে একটা চাকরির ইন্টারভিউ আছে। ওকে, ভালো করে ইন্টারভিউ দিস। ওকে আম্মু। আম্মু কাছ থেকে বিদায় নিয়ে অফিসে এসে বসে আছি। এক পিয়ন এসে আমাকে ডাক দিল। মিস্টার রাহি, স্যার আপনাকে ভেতরে ডাকছেন। আমি ভিতরে যাই। মে আই কাম ইন স্যার? ইস কামিন। তুমি রাহি তাই না? জি স্যার। কাল আমাকে ফয়সাল সব বলেছিল তোমার কথা। তোমার ফাইলগুলো আমাকে দাও। এই নেন। মিস্টার সাব্বির, ওনাকে ওনার কেবিন দেখিয়ে দিন। ওনার পিয়ন কে বললেন? আসুন আমার সাথে। চলুন। উনি আমাকে কেবিন দেখিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপর স্যার ডাকলো। স্যার, আমার চাকরি হয়ে যাবে তো? আরে তোমার চাকরি তো কালকেই হয়ে গেছে। আমি শুধু তোমার ফাইলগুলো একটু দেখছিলাম। সত্যি স্যার? এবার বলো, তোমার স্যালারি কত দিলে চলবে? আমি কি বলবো স্যার, আপনি বলেন। 30,000 হলে চলবে? আপনি যা ভালো বোঝেন স্যার। ফয়সাল আমার ছেলের মতো, তাই তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজার, ওকে? ধন্যবাদ স্যার। তারপর আমি অফিস থেকে চলে আসি। আজকে আমার অনেক খুশি লাগছে। হঠাৎ মনে পড়লো আজকে তো তানিশার জন্মদিন, ওকে আজকে সারপ্রাইজ দিতে হবে। বাড়ি আসার সময় সব জিনিসপত্র নিয়ে এলাম, আর সবার জন্য মিষ্টিও নিয়ে এলাম। আম্মু দরজা খুলে দিতেই আম্মুকে মিষ্টি খাওয়ালাম। মিষ্টি কি জন্য?
আম্মু আমার নতুন চাকরি হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা, তোর আব্বু শুনলে অনেক খুশি হবে। আম্মু চুটকি কই? কি ব্যাপার, আজকে তানিশাকে না খোঁজে তাসনিয়াকে? আম্মু তুমি না? ওর ঘরে আছে। আমি গিয়ে চুটকির সাথে দেখা করলাম, তারপর রুমে চলে এলাম। তানিশাকে বললাম আমার সাথে একটু আসতে। কোথায় যাব? আমার সাথে চলুন না। তারপর আমি ওকে ছাদে নিয়ে গেলাম। ছাদে যাওয়ার আগেই আমি ওর চোখ বন্ধ করে নিলাম। কি করিস? চুপ। আমি ছাদে নিয়ে গিয়ে চোখ ছেড়ে দেই। তানিশা চোখ খুলে অবাক হয়ে যায়। ছাদের মধ্যে মোমবাতি দিয়ে লেখা হ্যাপি বার্থডে টু ইউ তানিশা। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হ্যাপি বার্থডে তানিশা। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ তানিশা, আই রিয়েলি লাভ ইউ। এই বলে আমি তানিশার হাতে আংটি পরিয়ে দেই, কিন্তু এর মধ্যে তানিশার কোনো রিয়াকশন নেই। আমি অবাক হয়ে যাই। কিছু বলছো না যে? আমি কি তোমার ভালোবাসার যোগ্য না? সেটা না। আজকে যদি তুমি কিছু একটা না বলো তাহলে আমি বলেই চাকু নিয়ে হাতে ধরি। কি করছিস কি? আজকে যদি ভালোবাসার কথা না বলো তাহলে আজকে আমি হাত কেটে ফেলবো, আর এই জীবন রাখতে চাই না। বলেই চাকু দিয়ে হাতে টান দিতেই যাব, তখন তানিশা দৌড়ে এসে চাকু ফেলে দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে, কি করছিস তুই? তোর কিছু হলে আমার কি হবে? কেন, তুমি তো আমাকে ভালোবাসো না? কে বলছে? অনেক ভালোবাসি তোকে। তাহলে বলনি কেন আগে? এমনি। তুই কখনো বলেছিস? বলেছি। ভালো করছিস। ভালোবাসি। জানি তো। অনেকক্ষণ তানিশা আর আমি একে অপরকে জড়িয়ে ধরে থাকি। কেকটা কাটো। তোর মনে ছিল? আমার একমাত্র বউয়ের জন্মদিন আমার মনে থাকবে না? হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না। তারপর আমি আর তানিশা মিলে কেকটা কাটি। আমি ওকে খাইয়ে দেই আর ও আমাকে খাইয়ে দেয়। এই মুহূর্তটা আমার কাছে মনে হলো নতুন অনুভূতি। এতদিন পর আজকে আমার খুশি লাগছে। অনেক রাত হয়েছে, চলো এখন। এমন ভাবে যাব না। তাহলে? আমি হেঁটে যেতে পারবো না। তাহলে কিভাবে যাবেন? বুঝতে পারছিলাম ও আমার খুলে উঠে যাওয়া কথা বলছে, তার জন্য এমন করে বলেছে। আমি না বোঝার ভান করলাম। সব কথা কি মুখে বলতে হয়? বুঝতে পারছি। বলে তানিশাকে খুলে তুলে নিলাম, আমার গলা জড়িয়ে ধরলো। আমি ছাদ থেকে ওকে রুমে নিয়ে আসলাম। রুমে এসে তো তানিশা অবাক হয়ে যায়। রুমটা এত সুন্দর করে কে সাজালো? তানিশার পছন্দ সব ফুল দিয়ে সাজানো। পছন্দ হয়েছে? অনেক। কে করলো এসব? সেটা না হয় পরে জানবে। ওকে। তারপর আমি দরজা লাগিয়ে তানিশাকে বিছানায় ফেলে দেই। আমি তানিশার উপরে উঠে ওকে দেখতে থাকি। তানিশা আমাকে ধাক্কা দেয়, কিন্তু লাভ হয় না। আমি ওর কাছে যেতেই তানিশা লজ্জায় চোখ বন্ধ করে নেয়। আমি ওর গোলাপি ঠোঁটে কিস করতেই ও কেঁপে ওঠে। আমি আস্তে আস্তে ওর ঠোঁটে কিস করতে করতে গলায় কিস করি। এরপর তানিশা নিজেই আমার উপর ঠোঁটে কিস করতে শুরু করে। তারপর আমার দুজনেই হারিয়ে যাই ভালোবাসার অতল সাগরে। সকালে আমার আগেই তানিশার ঘুমটা ভেঙে যায়। তানিশা দেখে আজকেও আমার বুকের উপর শুয়ে আছে। তানিশার কাছে আজকে সকালটা একদম অন্যরকম। অনেক খুশি খুশি লাগছে, কিন্তু কাল রাতের কথা মনে পড়তেই কিছুটা লজ্জা পাই। তাকিয়ে দেখে এখনো রাহি ঘুমিয়ে আছে। তাই রাহির কপালে আলতো করে একটা কিস দেয়। এতে রাহি তানিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা বুঝতে পারে রাহি জেগে আছে এখনো, তাই রাহির কাছ থেকে ছাড়ার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। রাহি আরো শক্ত করে জড়িয়ে ধরে কিস দেয়। কি মশাই, সারা রাত তো ঘুমাতে দেন নাই, এখন আবার কি? এখন ওইটা? একদম না, সারা রাত আদর করে শখ মেটেনি। না, এখন একটু। নো মিস্টার। ওকে একটা কিস তো দিবা? ওকে, চোখ বন্ধ করো। কেন, এখন আবার লজ্জা কি? চোখ বন্ধ করতে বলছি, বন্ধ করো। ওকে। আমি চোখ বন্ধ করলাম। একটু পর তানিশা ওর ঠোঁটে আমার ঠোঁটের সাথে এক করে দিল। বাহ, সকাল সকাল এমন মিষ্টিকে ঘুম ভাঙলে লাইফটাই সুন্দর হয়ে যেত। তারপর তানিশা গোসল করতে চলে যায়। আমি শুয়ে রইলাম। তানিশা গোসল করে এসে দেখে আমি এখনো ঘুমিয়ে আছি।
কি ব্যাপার, উঠবে না নাকি সারাদিন শুয়ে থাকবে? এই শোনো। তানিশা চুল মুছতে মুছতে আমার কাছে আসতেই আমি টান দিয়ে আমার কাছে নিয়ে আসি। এতে ওর ভিজা চুল আমার মুখের উপরে পড়ে। চুল থেকে এত সুন্দর সুগন্ধি আসছিল, সেটা মনে হয় সব পারফিউমকে হার মানাবে। তানিশা আমাকে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নেয়, মেজাজটা খারাপ করে দিল। কত সুন্দর লাগছিল, দিল তো 12টা বাজিয়ে। কি হলো এটা? তুমি তো আমাকে তোমার উপর ফেলে দিলে। চুলগুলো কেন সরালে? কত ভালো লাগছিল। আমি জানি না কি। মাথা মোটা। কি বললে? কিছু না। আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন? নাকি সুন্দর লাগতো না বুঝি? আগে লাগতো, কিন্তু তার থেকে বেশি এখন লাগছে। মন চাচ্ছে সারাদিন আজকে তোমাকে আদর করি। চুপ বদমাইশ। এবার ছাড়ো, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাইরে যেতে হবে। ওকে। তানিশা চলে যায়, আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাই। তানিশা কিচেনে আম্মুর কাছে গিয়েছে রান্না শিখতে। তুই এখানে কেন এলি? আমাকে তো কোনো কাজই করতে দাও না, তোমার একটু হেল্প করি। কি ব্যাপার, তুমি এভাবে হাসতেছো কেন? তোকে কাজ করতে হবে না, রাহির কাছে যা। যাচ্ছি, তবে হাসছো কেন বলবে তো? তারপর তানিশা চলে যায় আমার কাছে। কি ব্যাপার ম্যাডাম? আম্মু আমাকে দেখে বারবার এভাবে হাসছে কেন? কি বলো? হ্যাঁ বললাম, হাসছো কেন? বলে কিছু না, তোমার কাছে যেতে বলেছে। আমি ওর দিকে একটু ভালো করে তাকিয়ে হাত ধরে ঘরে নিয়ে আসলাম। কি হলো, এইভাবে নিয়ে আসলে কেন? এই দেখো। আমি আয়নার কাছে ওকে দাঁড় করিয়ে গলায় আর ঘাড়ে দেখালাম। ও আল্লাহ, এসব দাগ! তুমি এসব না দেখে গিয়েছিলে কেন? আমি বুঝি নাই। সরি, কাল রাত হয়তো অনেক ব্যথা লেগেছে তোমার। আমার এমন করা ঠিক হয়নি। তোমার ভালোবাসার কাছে কখন যে ব্যথা লেগেছে বুঝতেই পারি নাই। আমি সকালে নাস্তা করে অফিসে চলে গেলাম। আজকে প্রথম দিন, তাই লেট করলাম না। আমি অফিসে চলে আসায় তানিশার ভালো লাগছিল না, তাই ও চুটকির কাছে যায়। কি ব্যাপার ভাবি, আজকে তুমি এত সকালে উঠেছো? রোজই তো উঠি। আমি তো ভাবছি আজকে সারাদিন ঘুমাবে। কেন? কালকে রাতে এত কিছু করলাম তোমাদের জন্য, আমি তো ভাবছি আজকে সারাদিন তুমি ঘুমাবে। কি তার মানে তুই ঘরটা সাজাইছিলি? জি, আর আমি জানতাম তোমাকে ভাই সারপ্রাইজ দিবে। আগে থেকেই সব জানতি, আমাকে বললি না? শয়তাননি। বললে ভাই আর কি হতো? আমার ভাই আমার কিউট ভাবিটাকে কত ভালোবাসে। তোরা দুই ভাই বোন আস্ত বদের হাড্ডি। আমার কিউট ভাবি। কি ব্যাপার, এত তেল মারছিস কেন? কিছু না। দুপুরের দিকে ভাবলাম তানিশাকে একটা ফোন দেই, খেয়েছে কিনা, কিন্তু পরক্ষণে মনে হলো আমার ফোন তো বিনা আন্দোলনে শহীদ হয়েছে। ফোনটা আর দেওয়া হলো না। ভাবলাম তানিশার হাতের ফোনটা নষ্ট, একটা কিনে দিতে হবে। বিকেলে বাড়িতে আসার সময় তানিশার জন্য আইসক্রিম আর চুটকির জন্য চকলেট নিয়ে আসলাম। দরজায় কলিং বেল দিতেই তানিশা এসে দরজা খুলে দিল। আইসক্রিমটা ওর হাতে দিলাম আর চকলেট চুটকিকে দেওয়ার জন্য বললাম। রাতে খাবার খেয়ে রুমে এসে বসে আছি, দেখি একটু পর তানিশা আসলো, এসে আমার পাশে বসলো। আমি ওর কাঁধে হাত রাখতেই সরিয়ে দিল, আবার হাত দিতে আবারও সরিয়ে দিল। কি ব্যাপার ম্যাডাম, আজকে এত রেগে আছেন যে? কালকে সব প্ল্যান চুটকি জানতো, তাই না? না মানে হ্যাঁ, ভয়ে। পিচ্চি মেয়েটাকে নিজের মতো করে তৈরি করছো? ও পিচ্ছি, এখনই সব বুঝে। তার মানে কিছু না বাবু। এই একদম আমাকে বাবু বলবি না, আমি কারো বাবু নই। আরে সোনা, রাগ করছো কেন? নিজের করে পেতে একটু হেল্প করছে। এবার একটু কাছে আসো, আদর করি বলে জড়িয়ে ধরে কিস দিলাম। এবার হয়েছে তো, ছাড়ো আমায়।
এখনো মন ভরে নাই? মন ভরে নাই, আরেকটা দিলে ভালো হতো। একটা কেন, 1000টা দিবা। তবে একটা শর্ত আছে, সেটা মানতে হবে। আগে বলো রাখবে, আমার কথা ঠান্ডা মাথায় জবাব দিবে। দিব, বলো। অফিসে কি কোনো মেয়ে আছে? তাদের সাথে কি তুমি কথা বলো? তানিশার কথা শুনে রাহি তো রাগে আগুন, কিন্তু কথা দেওয়ার কারণে ঠান্ডা মাথায় জবাব দিল, দেখো, অফিসে মেয়ে মানুষ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু তাদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না। তাদের সাথে কি হেসে হেসে কথা বলো? যদি বলো এখন থেকে আর বলবে না, কেমন? ঠিক আছে, কিন্তু তারা যদি বলে? বলবে এসব ঠিক নয়, আর বেশি বললে বলবে বউ বারণ করছে। কিন্তু অফিসে সবাই তো জানে আমি এখনো বিয়ে করিনি। কি? ওই হারামজাদা, তুই আমাকে বিয়ে করিস নাই, আদর করিস নাই, তারপরও কেন বলিস নাই তোর বিয়ে হয়েছে? এখন বুঝেছি, আমায় রেখে তুই অন্য মেয়েদের সাথে প্রেম করে বেড়াস। ছি ছি, তুই এত খারাপ। আরে কি বলো, কার সাথে প্রেম করতে যাব? আর কেনই বা করব, ঘরে এত সুন্দর বউ থাকতে। তুমি সত্যি অন্য মেয়েদের সাথে প্রেম করো না? না রে বাবা, সত্যি কারোর সাথে প্রেম করি না। আর তুমি এতদিনে এই চিনলে আমাকে? কাল অফিসে গিয়ে সবাইকে বলে দিবে তোমার বিয়ে হয়েছে। আর যদি না বলো তাহলে তোমার সাথে কখনো কথা বলবো না, তোমাকে আদর করব না, বলে দিলাম কিন্তু। বলবো। এই তো আমার লক্ষ্মী জামাই। সকালে। এই তুমি ওঠো, সকাল হয়েছে, অফিসে যেতে হবে না? উঠছি। উঠছি মানে? তাড়াতাড়ি ওঠো, না হলে পানি ঢেলে দিব। এই যে উঠে পড়েছি, আর আমি আগেই টের পেয়েছি, কিন্তু ইচ্ছে করে উঠিনি। কেন কেন? দেখলাম আমার বউটা ঠিকঠাক কাজ করতে পারে কিনা। ভালো করেছেন জনাব। এখন গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা রেডি করছি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এই যে কাল কি বলেছিলাম সব মনে আছে তো? সব মনে আছে। আরেকটি কথা মনে করেও করতে পারছি না, মনে মনে ভাবছি। কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছো যে? অফিস যাবে না? তো কি করব, তুমি যেতে দিলে কই? আমি আবার কি করলাম? তোমাকে টেনে ধরেছি নাকি? ধরেছে, ওই তো এখন একটা কিস দিয়েছো না বলেছো? ও, আমি তো ভুলেই গেছিলাম। তার জন্য বুঝি আমার বরটা রাগ করে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, দিচ্ছি। কিন্তু এখন আর রাগ হচ্ছে না। আমি তানিশার কাছে থেকে বিদায় নিয়ে অফিসে চলে এলাম। আজ একটু খুশি খুশি লাগছে। তানিশার কথা ভাবছিলাম, হঠাৎ কারো আসার শব্দ শুনে আমি চমকে উঠলাম। স্যার, এসে বিরক্ত করলাম না তো? না, কি জন্য এসেছেন বলুন? এমনি এসেছি স্যার, আসলে আজকে আপনাকে অন্যরকম লাগছে। ও আচ্ছা, না আমি ঠিক আছি, আপনি এবার আসুন। ওকে স্যার। তখন পি আসলো। স্যার, একটু পর একটা মিটিং আছে, আপনাকে থাকতে হবে, না হলে অনেক বড় সমস্যা হবে। এখন তো আমি চলে যাব, আপনারা সবাই থাকুন। না স্যার, আপনাকে থাকতেই হবে। কিন্তু আমি তো। না স্যার, আপনাকে থাকতেই হবে, অনেক বড় সমস্যা। ঠিক আছে, সবাইকে বসতে বলুন, আমি আসছি। আমার এখন বাড়িতে যাওয়ার সময়, কিন্তু আজ একটা মিটিং থাকার কারণে কোনো উপায় না পেয়ে থাকতে হলো। মিটিংয়ে থাকাটা অনেক বড় জরুরি। মিস্টার রাব্বি, ফাইলগুলো আপনি সব ভালো করে দেখে নিয়েছেন তো? আমি দেখেছি স্যার, আপনি শুধু দেখলেই হবে। আমি ফাইলগুলো দেখছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠল। একটু ব্যস্ত থাকার কারণে ফোনের দিকে নজর দিলাম না। মিস্টার রাব্বি, সব ঠিক আছে? ওনাদেরকে সামনের সপ্তাহে আসার জন্য আমন্ত্রণ করেন। আমার ফোনটা আবারও বাজতে শুরু করলো। স্যার, আপনার ফোন বাজছে। দেখছি, একটু ওয়েট করেন। আমি সেখান থেকে সরে এসে ফোনটা হাতে নিল। ফোনটা রিসিভ করতেই, কি ব্যাপার, কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করলে না কেন? আর কোথায় তুমি? অফিসে। আর তোমার বোঝা উচিত হয়তো কোনো কাজে আটকে গিয়েছি, বিধায় ফোনটা রিসিভ করিনি। তারপরেও কেন বিরক্ত করে যাচ্ছ? অফিসে মানে?
অফিস টাইম তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তার মানে তুমি অন্য মেয়েদের সাথে আড্ডা দিচ্ছ? যা ভেবেছিলাম তাই হলো। এখন কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ফোন রাখছি আমি, এখন ব্যস্ত আছি বলেই ফোনটা কেটে দিলাম। এভাবে রেগে কথা বলা আর হুট করে ফোন রেখে দেওয়ায় তানিশার একটু সন্দেহ হলো, আর মনে মনে ভাবছে তাহলে কি রাহি আমাকে ধোকা দিচ্ছে? না, এর শিকড় আমাকে টেনে বের করতেই হবে। মিটিং শেষ করে 2 ঘন্টা পর বাড়িতে আসলাম। এসে দরজায় কলিং বেল চাপ দিলাম, সাথে সাথেই তানিশা এসে দরজা খুলে দিল। এতক্ষণ নিশ্চয়ই পথের দিকে চেয়েছিল, তখন বলতে লাগলো, এই ছেলে, কি পেয়েছিস কি? ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে মেলামেশা করবি, আর বাড়িতে এসে এমন ভাব করবি যেন এখন অফিস থেকে এসেছিস। তানিশা, এখন কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বাড়াবাড়িই করছি, সত্যি বললাম তো, তাই শুনতে খারাপ লাগছে। আমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের গালে নিজেই 2টা থাপ্পড় মারি। এমনিতেই আজকে কাজের অনেক ধকল গেছে, তার উপর বাড়িতে আসতে না আসতে কী সব শুরু করে দিয়েছ। আমি তোমাকে আগেই বলেছি আমার কোনো মেয়ের সাথে মেলামেশা নেই। আগে যাই একটু কথা বলতাম, এখন তাও বলি না, কারণ তুমি আছো, তোমাকে নিয়েই ভাবতে চাই। তাহলে আজ এত লেট করলি কেন? ফোন করলাম, কথা না বলে কেটে দিলি। নিশ্চয়ই তখন পাশে কোনো মেয়ে ছিল। ছিল, তবে কোনো বাজে মেয়ে ছিল না। তাহলে কেন বললি না? কাজে আটকে গিয়েছিলাম, তার উপর একটা মিটিং ছিল। সরি, আগে বলনি কেন? তাহলে তো এত বাজেভাবে বকা দিতাম না। আমার বুকের উপর ঠুস করে মাথা রেখে কথাগুলো বলল, আমাকে বলার সুযোগ দিয়েছো তুমি? সরি বাবা, এবার ফ্রেশ হতে যাও। রাতে খাবার খেয়ে যে যার মতো রুমে চলে গেল। আমি রুমে এসে অভিমান করে বসে আছি। কি হলো, এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? কি হলো আমার পাগলটার? কি হলো, এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? কথা না বললে কিন্তু আমি অন্য রুমে চলে যাব বলে দিলাম। যাও না কেন, আটকে রেখেছে? তুমি এখনো আমার উপর রেগে আছো? এই যে কান ধরছে, আর কখনো এমন হবে না। সরি বাবু। এসব বলে কাজ হবে না, ঘুষ লাগবে। ঘুষ দেওয়া এবং নেওয়া আমি পছন্দ করি না। তানিশা বুঝতে পারছে আমি কিসের নেশায় ধরেছে, তাই একটু দুষ্টুমি করে বলল, তুমি পছন্দ করতে হবে না, আমি পছন্দ করি, তাই আমি ঘুষ নিব। আমি না দিলে তুমি কিভাবে নিবে? না দিলে জোর করে আদায় করে নিব। বলি তানিশার দিকে এগোচ্ছি, আর তানিশা পিছনে যাচ্ছে। একদম কাছে আসবে না। আসলে কি করব? খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপটাই তো দেখতে চাই। এই বলে আমি তানিশার কাছে গিয়ে গলায় কিস করে আস্তে আস্তে ঘাড়ে চুমু দিচ্ছিলাম। এরপর দুজনের নিঃশ্বাস ঘন হয়ে যায়। এরপর আমি তানিশাকে কোলে করে নিয়ে বিছানায় ফেলে দেই। অনেক খুনসুটি দুষ্টামি করে দুজনেই ঘুমিয়ে পড়ি। আজকে একটু বেলা হয়ে গেছে, কারো ওঠার নামগন্ধ নেই। তখন আম্মু ডাক দিল, কি হয়েছে রাহি? অনেক বেলা হয়ে গেছে, এখনো উঠছিস না? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আম্মু একটু ঘুমাই। আর ঘুমাতে হবে না, আর ঘুমালে তোমার অফিসে যাওয়া হবে না। আচ্ছা, উঠছি। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে এলাম। দেখি রাব্বি আমার কেবিনে বসে আছে। কি ব্যাপার? কিছু না স্যার, অন্য দিনের তুলনায় আজকে একটু লেট হয়েছে। আচ্ছা যাও, কাজ করো গিয়ে। রাব্বি চলে গেল। আমি কেবিনে বসে কাজ করছিলাম, তখন আমার ফোনটা কান্না করে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নম্বর। খুব বিজি, আমাকে একটু সময় দিতে পারো না? আপনি কোথাও ভুল করছেন, আমি আপনাকে চিনি না, আর নাম্বারটাও কোনোদিন দেখিনি। ও, এখন তো মনে থাকবেই না। বিয়ের আগে কত কিছু করেছো, বিয়ে করার সাথে সাথে সব শেষ। আপনি কে বলুন তো? বলবো না। ওকে বাই, আমি ফোন রেখে দিলাম। এই না, বলছি। আজ আম্মুর কাছ থেকে নতুন সিম নিয়েছি তোমার সাথে দুষ্টমি করব বলে। তাই তো, কি করেছে আমার বাবুটা? কথা বলছি জনাব, তুমি কি করছো? একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। কি বললি তুই হারামি? লুচ্চা বেটা, তোর সাথে কোনো কথা নাই। তুই কোনো দিন আমাকে বউ বলবি না। তানিশা ফোন রেখে দিল। আমি হাসতেছি, কেমন বোকা বানিয়ে দিলাম তানিশাকে। একটু পর আম্মুর ফোন এলো। হ্যালো আম্মু, বলো। অসময়ে ফোন দিলা যে, কি কিছু হয়েছে?
কিছু হয়নি, কিন্তু হঠাৎ তানিশা কেমন যেন করছে। ওর আচরণ আমার মোটেও ভালো লাগছে না। কেন আম্মু, কি হয়েছে? একটু আগে তোর সাথে কথা বললো, তারপর কি হলো না হলো কিছুই জানি না, আর শুধু কান্না করছে আর বলছে আমি এখানে থাকবো না আম্মু, তোমার ছেলে একটু ভালোবাসে না আমায়, আমি চলে যাব। ও এমনি ঠিক হয়ে যাবে আম্মু, তুমি চিন্তা করো না। তুই কি এমন বলেছিস যে এমন আচরণ করছে? আম্মু বাসায় গিয়ে সব বলবো, আর তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না। ফোন রেখে দেওয়ার পর থেকে কিছুই ভালো লাগছে না। ওর সাথে এমন দুষ্টমি না করলেও পারতাম। মেয়েটা এমন কেন? আমি বললাম আরও বিশ্বাস করে নিল। আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে তানিশাকে কোথাও দেখতে পাচ্ছি না। তানিশার কোনো সারা শব্দ নেই, তাই আম্মুকে বললাম, আম্মু আম্মু। কি হয়েছে? বাড়িতে এসে এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আম্মু তানিশা কই? কখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ নেই। তানিশা ওর বাড়িতে চলে গেছে। আমি বললাম কি হয়েছে, আমার কথা না শুনে হন হন করে ব্যাগ নিয়ে চলে গেল। আমার এখন একদম ভালো লাগছে না তানিশা যাওয়ার পর থেকে। ঘরটা কেমন যেন হয়ে গেছে। তুই গিয়ে তাড়াতাড়ি তানিশাকে নিয়ে আয়। আম্মু অনেক রাত হয়েছে, এখন তুমি শুয়ে পড়ো, আমি আসছি। বলেই বাইক নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশি দূরের পথ না। শ্বশুরবাড়ি এসে দরজায় কলিং বেল দিতে লাগলাম। কিছুক্ষণ পর তানিশা এসে দরজা খুলে দিল। কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? এটা কোনো মাছের হাট না যে এভাবে চিল্লাচিল্লি করবেন। তুমি এভাবে চলে এলে কেন? জানো না আম্মু তোমাকে ছাড়া থাকতে পারে না, সাথে আমিও। ঢং করা লাগবে না। যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে আমি থেকে কি করব? মানে? অফিসে যাওয়ার নাম বলে অন্য মেয়েদের সাথে থাকবে, সন্ধ্যা হলে বাসায় ফিরবে, তার কাছে আমি কিভাবে থাকবো? তানিশা চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করছে। কান্না করারই কথা, যে কথা বলেছি। আরে আমি তো মজা করে বলেছিলাম, আর আমি তো তখন তোমার সাথেই কথা বলছিলাম। বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো। আমি কোনো খোঁজ নিতে যাব না, আমার কোনো দরকার নেই। আপনি এখান থেকে চলে যান। আপনার মতো লোকের সাথে আমি সংসার করব না। বলেই মুখের উপর দরজা লাগিয়ে দিল। কি রে, তোমাদের আবার ঝগড়া হয়েছে? ওই বেটা বদের হাড্ডি সব সময় আমাদের সাথে লেগে থাকে। তবুও তো তোকে অনেক ভালোবাসে। রাগ করে এখন যে এলি, কিভাবে থাকবি এখন? সত্যি তো আম্মু, আমার এখন ভালো লাগছে না। কেন যে ওকে রাগে তাড়িয়ে দিলাম। ওকে ফোন দে। আমি পারবো না আম্মু, তুমি দাও। আমি কেন দিব? তোর জামাই, তুই ফোন দে। তানিশা একটু ভয়ে ভয়ে আমাকে ফোন দিল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি তানিশা ফোন দিয়েছে, তাই একটু দেরি না করে ফোন রিসিভ করলাম। হ্যালো তানিশা। কেউ যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে এসে নিয়ে যেতে পারে। এইটুকু বলেই ফোনটা কেটে দেয়। বুঝতে পারলাম পাগলিটার রাগ কমেছে, তাই দেরি না করে ওকে নিতে চলে এলাম। এসে দেখি ও রেডি। চাচিকে না মানে শাশুড়ি মাকে বলে নিয়ে আসলাম। রাস্তায় আমার সাথে একবারও কথা বলেনি, তাই আমি আগে বলি, সরি। তুমি এতটা রাগ করবে বুঝতে পারিনি। আমি তো এমনি মজা করে কথাটা বলেছিলাম। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। এসব বললে আমার কষ্ট হবে না? সরি, আর কখনো এমন বলবো না। এবার প্লিজ একটু হাসো। হয়েছে? এই তো আমার লক্ষ্মী বউ। বাসায় আসতে আম্মু তানিশাকে দেখে বলতে থাকে, কি রে মা, রাগ করে এভাবে এখান থেকে চলে গিয়েছিলি কেন? জানিস না তোকে ছাড়া এখন এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আর যাব না আম্মু, তোমার ছেলেকে বলো আমার সাথে যেন না লাগে। রাহি, তুই সবসময় আমার মেয়েটার পেছনে লেগে থাকিস কেন? তানিশা, তোর সাথে আর এমন করলে আমাকে বলবি, তখন মজা দেখাবো হারামজাদাকে। ওকে। রাতে খাবার খেয়ে ঘুমানোর সময় ঘটলো বিপত্তি। তুই বিছানায় ঘুমাবি না। আজব তো, কেন? আমি বলছি তাই। সব তো ঠিক হয়ে গেল, কিন্তু এখন আমার কি? কিচ্ছু ঠিক হয়নি। আমাকে কষ্ট দেওয়ার ফল। যতদিন না আমি বলবো ততদিন তুই নিচেই ঘুমাবি। এটা কেমন কথা? ওই আমার সোনাটা, বাবুটা। না, তুই একদম এসব বলে ডাকবি না। আমি তোর কেউ না। ও বউ। কে তোর বউ?
তুমি আমার কিউট শোনাবো। আমি তোর বউ না। আমার বর তো খুব ভালো, সে আমাকে অনেক ভালোবাসে, কখনো কষ্ট দেয় না, কিন্তু তুই শুধু আমাকে কষ্ট দিস। ও বউ, ভুল হয়ে গেছে, মাফ করা যায় না? একদম চুপ, তুই আজ থেকে নিচেই ঘুমাবি। তোমার কষ্ট হবে না এতে? আমার কোনো কষ্ট হবে না। ওকে, গুড নাইট। হুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে আমি বিছানায়। কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো ফ্লোরে ঘুমাইছিলাম। নিশ্চয়ই বান্দর নিয়ে এনেছে। থুক্কু তানিশা। মুখের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। পাগলি একটা, নিজেই নিচে ঘুমানোর কথা বলল, আবার নিজেই উপরে নিয়ে আসছে। ও বউ। চুপ। আমার সোনা বউ। সকালে উঠেই বউ বউ করছিস কেন? ও আপু, আপনার এখনো রাগ কমেনি? কি বললি? আমি তোর আপু, তাই না? এইবার তো মনে হয় আমি শেষ। না মানে চাচাতো বোন যখন বউ, তাই তো? একদম চুপ, বেয়াদব। রাগ কেন বাবু? সরি বলছি তো। রাগ তোর সরি, তোর সরির গুষ্টি মারি। তানিশার সাথে ঝগড়া করছিলাম, তখনই চুটকি এসে ডাক দিল। ভাইয়া, তোকে আর আপুকে আব্বু ডাকছে, তাড়াতাড়ি আয়। তুই যা, আসছি। তাড়াতাড়ি আয়। তারপর আমি আর তানিশা আব্বুর কাছে গেলাম। আব্বু কিছু বলবে? তোমাদের সাথে কিছু কথা ছিল। কি বাবা? আসলে তোমাদের বিয়ে করার পর অনেক সমস্যা গেছে আমাদের পরিবারের উপর। দোকানটাও শেষ হয়ে যায়, হাতে টাকাও ছিল না। এখন সব ঠিক আছে, তাই তোমরা কিছুদিন ঘুরে আসো। এই নাও টিকিট। কক্সবাজারে আমার সব ব্যবস্থা করা আছে। আচ্ছা আব্বু। আমি তো মহা খুশি। পরের দিন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগে, তাই আমরা সোজা হোটেলে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নেই, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি। পরের দিন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। গিয়ে দেখি তানিশা গোসল করছে। আমাকে দেখে চিৎকার করে ওঠে। আসার সময় নক করবি তো? আমি কিভাবে জানবো তুমি ভিতরে? আর দরজা নক করো নাই কেন? তুই ঘুমিয়েছিলি তাই নক করি নাই। ও, বের হ এখন। কেন, আমি থাকলে প্রবলেম কি? যেতে বলছি যা। না, আমি বাথরুমের দরজাটা নক করে ওর দিকে এগিয়ে যাই। তানিশা ভয় পিছনে যেতে থাকে। আমি তানিশার অ্যাক্টিভারের কাছে যেতেও ও চোখ বন্ধ করে নেয়। তারপর আমি চলে আসি। তানিশা হাফ ছেড়ে বাঁচলো। এখনো কি আমার উপর অভিমান করে আছো? প্লিজ আমার দূরে দূরে রেখো না, অনেক কষ্ট হচ্ছে আমার। আমি গিয়ে ওর হাত ধরি। প্লিজ তানিশা কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে। কখনো ছেড়ে যাবি না তো? জীবন থাকতেও না। কখনো যাবে না তো? বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। প্রমিস? প্রমিস। ওই হুম। আমার না ছোট একটা রাহি লাগবে। তাই? হুম। কিন্তু আমার যে ছোট্ট একটা তানিশা লাগবে। তানিশা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায়। আমি ওকে কোলে করে নিয়ে বিছানায় ফেলে দেই। ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দেই। তারপর কি হলো সেটাও কি বলতে হবে? আপনাদের কি লজ্জা শরম কিছু নেই? এটা জানার জন্য বসে আছেন? জান মিয়া। 1 বছর পর আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম, ঠিক তখনই। স্যার, আপনার মেয়ে হয়েছে। তানিশা কেমন আছে? ভালো না, শেষবারের মতো দেখে আসেন। কি বলছেন এসব? আমি কেবিনে গিয়ে, এই তানিশা উঠো, দেখো আমাদের মেয়ে হয়েছে, তোমার মতোই মিষ্টি। এই তানিশা দেখো না একবার, প্লিজ একবার কথা বলো। তুমি কিন্তু তোমার প্রমিস ভেঙে ফেলছো। তুমি আমাকে প্রমিস করেছিলে একসাথে বাঁচবো, একসাথে মরবো, কিন্তু তুমি আমাকে আগে রেখে যেতে পারো না। ঠিক আছে, আমিও চলে যাব। তখনই তানিশা আমার হাত ধরে বলে, এই পাগল, তুমি আমাকে ছেড়ে কই যাবে? কোথাও না, আমার পাগলিটাকে বুকে নিয়ে রাখবো। তানিশাকে জড়িয়ে ধরেছিলাম, তখনই আমাদের রাজকন্যা কোথায় দেখি? তানিশা আমাকে ছেড়ে দিয়ে, এখানে আছে আম্মু। সবাই দেখে সরো, আমি বাবুটাকে দেখব। চুটকি বাবুকে দেখে বলতে থাকে, আমি একটু কোলে নেই।
তারপর বাবুটাকে কোলে নিয়ে বলে, আপু বাবুটা একদম দেখতে তোমার মতো কিউট হয়েছে। ওকে আমার কাছে দে, ও আমার মেয়ে। তোর মেয়ে? আমি কি খেয়ে ফেলছি নাকি? এই কথা শুনে সবাই হেসে উঠল। তারপর আমার মিষ্টি মেয়েকে নিয়ে সবাই আনন্দ করলো। সন্ধ্যার সময়, আম্মু আব্বু তোমরা বাসায় চলে যাও, আমি তানিশার কাছে আছি। ঠিক আছে, আমরা এখন আসি, কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসবো। আচ্ছা। তখন তানিশা বলল, রাহি এদিকে এসো। বলুন মহারানী। এখানে এসে বসো। তাহলে তোমার মিষ্টিটা দাও। দেখছে তো? কে দেখছে? তোমার পাঠক পাঠিকা। এই যে পাঠক পাঠিকা ভাই বোন, আর কতদূর যাবেন? এখন আমাদের প্রেম করতে দেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুরো গল্পে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে গল্পটি বড় করে কমেন্ট করে যাবেন। তারপরের গল্পটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন।